স্যারের কি খবর? স্যার ঠিক আছে তো? স্যারের অবস্থা কি বলবো, এখন একটু ভালো আছে। ম্যামের পাশে বসে চোখের জল ফেলছে। স্যারকে আজ প্রথম এত ভেঙে পড়তে দেখলাম। স্যারের চেহারা দেখাই যায় না, চোখ মুখ শুকিয়ে গেছে। এখানে আসার কিছুক্ষণ পরই সেন্সলেস হয়ে গিয়েছিল। তারপর উঠেই আবার পাগলামি শুরু করেছে। শেষে থামাতে না পেরে ঘুমের ওষুধ দেওয়া হয়। আর একটু আগে উঠে ম্যামের কাছে নেওয়ার পর শান্ত হয়ে কান্না করছে। স্যারের অবস্থা আমি সহ্য করতে পারছি না ইয়ার। জনি কথা বলতে বলতেই কেঁদে দিল। ওদিকে জাহাদ রাসেলও নিশ্চুপে কান্না করছে। ম্যাম ঠিক হয়ে যাবে ভাই, আমাদের স্যারও ঠিক হয়ে যাবে। স্যারকে কতদিন পর হাসতে দেখেছিলাম। আল্লাহ স্যারের সাথে এত নিষ্ঠুর হবেন না, দেখো। আরে ভাই, স্যারকে হাসতে দেখে কি যে ভালো লাগতো। কত মিষ্টি হাসি স্যারের। স্যার, সব ওই যারার জন্য এসব হলো। ও যদি আজ এমন না করতো তাহলে স্যার আর ম্যাম সুখে থাকতো। কঠিন সুরে বলতে লাগলো। ওদের দুজনকে ভালো করে দেখে রাখবি তোরা, ছাড়বি না একদম। হ্যাঁ ভাই, ওকে এত সহজে ছাড়বো না। আমাদের ফেরেস্তার মতো স্যারকে কষ্ট দিয়েছে ও। অনেক ভিড়ের জন্য রিদ্দির ফ্যামিলির সবাই চলে যেতে বলে। রিদ্দির মা বাবা আর আরিয়ান জনি থাকবে। রিদ্দির মা বাবাকেও যেতে বলা হয়েছিল, কিন্তু তারা যায়নি। আরিয়ানের কেবিনে তাদের থাকার ব্যবস্থা করা হয়। আরিয়ানেরও গার্ডের প্রয়োজন, তাই জনি থাকবে আরিয়ানের কাছে। রিদ্দির মা আরিয়ানকে খাওয়ার জন্য বলে ছেলেটার দিকে ওনার খুব কষ্ট হয়। দেখেই বোঝা যায় তার মেয়েটাকে পাগলের মতো ভালোবাসে। জোর করেই অল্প একটু খাইয়ে দেয়। খেতে চাইছিল না বলে রিদ্দি খায়নি, তাই সেও খাবে না। ভাবা যায় ওর কখন জ্ঞান ফিরবে আর সে আশায় বসে থাকবে। আরিয়ানের খাবার গলা দিয়ে নামছিল না, তবু জোর করেই অল্প একটু খেয়ে নিল। রিদ্দির বাবা মা যাবার পর আরিয়ান রিদ্দিকে জড়িয়ে ধরে রিদ্দির পেটে মুখ গুজে ছুঁয়ে থাকলো। কি শান্ত হয়ে ঘুমাচ্ছে মেয়েটা, না হলে সারাক্ষণ বিড়বিড় করে তাকে গালাগালি করতে থাকতো। বলেই আরিয়ান কষ্ট ভরা মুখে মুচকি হাসি দিল। সেদিন সারা রাত অভাবী আরিয়ান রিদ্দির পাশে শুয়ে থাকলো আর এক নজরে রিদ্দির দিকে তাকিয়ে থাকলো। যত দেখে ততই যেন তার মিষ্টি বউটা থেকে চোখ ফেরাতে পারে না। কি মায়াবী চেহারা! এই মেয়েটা যে তার পরী, বাচ্চা মেয়ে একটা। তাকিয়ে থাকতে থাকতেই ঘুম নেমে আসলো চোখ জোরে। সকালে রিদ্দির মা এসে দেখে আরিয়ান রিদ্দির পেট জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। মুখটা শুকিয়ে গেছে, চোখে হালকা কালি পড়েছে, চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, গায়ের পাঞ্জাবিতে রক্ত লেগে আছে, জায়গা জায়গা বেহাল অবস্থা ওর। রাজপুত্রের মতো চেহারাটা কি হয়েছে আজ তার মেয়ের জন্য? মেয়েটার জন্য কষ্ট হলেও আর ভয়ে কষ্ট নেই। মেয়েটার জন্য কষ্ট হলেও আর ভয় কষ্ট নেই এই ছেলেটাকে দেখে। আজকাল ছেলেটার প্রতি মায়া লাগে খুব বেশি। ছেলেটার মা বাবা নেই তো কি হয়েছে, আজ থেকে ও আমাদের সন্তানের মতো থাকবে। রিদ্দির বাবা এসে দেখে রিদ্দির মা আরিয়ানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর এক মনে ওর দিকে তাকিয়ে কি যেন ভাবছে। উনি কি স্ত্রীর পাশে দাঁড়িয়ে বললেন, কি ভাবছো এভাবে দাঁড়িয়ে? আস্তে, দেখছো না আমার দুই ছেলে মেয়ে ঘুমিয়ে আছে, জেগে যাবে তো। রিদ্দির বাবা একটু অবাক হলেন ওনার কথায়, কিন্তু কিছু বললেন না, চুপ করে থাকলেন। উনি জানেন ওনার বেগম নিজেই বলবেন সব। তারপর রিদ্দির মা নিজেই বললেন, দেখো ছেলে মেয়ে দুটোকে কি সুন্দর মানিয়েছে। ছেলেটা আমার এই পাগলি বাচ্চা মেয়েটাকে এত ভালোবাসবে আমি কখনো ভাবতেই পারিনি। বাবুর জন্য আমার খুব টেনশন হতো, কি হবে মেয়েটার বিয়ে হলে। ছোটটা বড়দের আদেশ উপদেশ দেয়, আর বড় মেয়ে ছোটদের মতো থাকে সব সময়। ছোটদের মতো দেখে দেখে রাখতে হয়, নিজের হাতে খায় না, খাইয়ে দেয়া লাগে। সব সময় ছুটোছুটি করে বেড়ায়, কলেজে মারামারি করে, প্রতিদিন কমপ্লেন আসে ওকে নিয়ে। লেখাপড়া করে না, কার্টুন দেখি সারা দিন টিভিতে। কিন্তু আজ চিন্তা নেই, এই ছেলেটা পারবে আমার বাবুকে দেখে রাখতে। কালকে কি কান্নাটাই না করলাম আমার বাবুর জন্য। বাবুর প্রতি এত ভালোবাসা দেখে প্রাণটা জুড়িয়ে গেছে আমার, জানো। কালকে আমি তো ওর দিকে অবাক হয়ে গেছিলাম। কি সুন্দর প্রিন্সের মতো দেখতে ছেলেটা। আমার মেয়েটাকে এত ভালোবাসে। আমরা তো অন্য জায়গায় দেখে শুনে বিয়ে দিলেও এত সুন্দর একটা প্রিন্স আনতে পারতাম না আমাদের প্রিন্সের জন্য।
ঠিকই বলেছ বেগম। আমি অবাক হয়ে গিয়েছিলাম ছেলেটাকে দেখে। সেদিন যেদিন হাসপাতালে ওকে খুঁজে পাই, সেদিন তুমি দেখলে আরো অবাক হতে। আমার মেয়েকে আমার থেকেই রক্ষা করছে, ওকে আগলে ধরেছিল, ওকে কোলে নিয়ে এমনভাবে লুকিয়েছিল, আমি তো বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। সেদিন তো জামাইকে পুরো বাচ্চা লাগছিল, যেন তার কোনো প্রিয় পুতুল কেড়ে নিচ্ছে, তা সে দিবে না বলে লুকিয়ে রাখার প্রচেষ্টা সেই থেকে। আমাদের প্রিন্সেসকে ও খুব ভালোবাসে। আমি সেদিনই ওর কাণ্ডতে কিছুটা বুঝেছিলাম বলেই বিয়ের সময় তেমন বাধা দেয়নি। আমার একটু ইচ্ছা ছিল ছেলেটার সম্পর্কে কিছুটা খোঁজ খবর নিয়ে অনুষ্ঠান করে বিয়ে দিতে, কিন্তু ও ওকে ছাড়তেই চাইছিল, তাই বাধ্য হয়েই ওর কথা শুনতে হয়েছে। আমার মামনি আরিয়ানের মতো খুব ভালো জীবনসঙ্গী পেয়েছে, আর আরিয়ানের ওপর আস্থাটা কালকের আচরণে পেয়ে গেছি। আর কোনো ভয় নেই প্রিন্সেসকে নিয়ে। আর প্রিন্সকে সে পেয়ে গেছে। ওদের সম্পর্কটা এখন কেমন আছে জানি না, তবে জামাই বাবাজির ভালোবাসার কাছে ওর হার মানতেই হবে। সেটাই। ছেলেটার মা বাবা নাই তো কি হয়েছে, আমরাই ওর মা বাবা আজ থেকে। সেটাই আমি ভাবছিলাম তখন দাঁড়িয়ে। ঠিকই বলেছ, ও তো মা বাবার ভালোবাসা পায়নি কখনো। আজ থেকে আমরা ওকে মা বাবার সব ভালোবাসা দিব, আমাদের প্রিন্সেসের পাশাপাশি। ওরা সব দাঁড়িয়ে আস্তে আস্তে কথা বলছিল। তারপর দুইজনেই আরিয়ান ঋদ্ধির মাথায় হাত বুলিয়ে কপালে চুমু দিয়ে রুম থেকে মুখে এক তৃপ্তির হাসি নিয়ে বিদায় নিল। আরিয়ান তার আধা ঘন্টা পরেই জেগে ওঠে। ঋদ্ধির দিকে তাকিয়ে এক মিষ্টি হাসি দিয়ে মুখে হাত বুলিয়ে কপালে চুমু দিয়ে ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে এসে বাইরে বের হয়ে দেখে জনি চেয়ারে বসে কাঁধ হয়ে ঘুমিয়ে আছে। তাই আর ডাকতে চেয়েও ডাকলো না। সোজা ঋদ্ধির বাবা মার কেবিনের দিকে চলে গেল। সেখানে গিয়ে দেখে সবাই চলে এসেছে। ওরা ঘুমিয়েছিল, তাই ঋদ্ধির মা ওদের রুমে ঢুকতে দেয়নি। আরিয়ানকে দেখে ঋদ্ধির মা ডেকে ওঠে, আসো বাবা, ভেতরে আসো। আরিয়ানকে ঋদ্ধির বাবা আর মার মাঝে বসিয়ে মাথায় হাত বুলিয়ে দেয়। ঘুম ভালো হয়েছে বাবা? জি আন্টি, ভালো হয়েছে। হাই হাই, দেখো ছেলে বলে কি। থুতনিতে হাত রেখে বলে, শুনো বাবা, আজ থেকে আমাদের মা বাবা বলে ডাকবে, বুঝেছো? আমার দুই মেয়ের মতো তুমিও একটা ছেলে আমার। আরিয়ান আবেশে আপ্লুত হয়ে কাঁদো কাঁদো হয়ে ঋদ্ধির মাকে মা বলে জড়িয়ে ধরে। বাচ্চাদের মতো কাঁদতে কাঁদতে মা বলে ডাকতে লাগলো। ঋদ্ধির মা বাবার মনে হলো ডাকটা শুনে শীতল বাতাস বয়ে গেল শরীর দিয়ে। এত ভালো লাগলো শুনতে। ঋদ্ধি যখন তাদের মা বাবাকে ডাক দিতে শিখে তখন ওই এরকমভাবে ভালো লাগা অনুভব হয়েছিল। ঋদ্ধির বাবা মা আরিয়ানকে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। সবাই তাদের ভালোবাসা দেখে খুব খুশি হলো, তাই সবার মুখেই তৃপ্তির হাসি লেগে আছে। কিছুক্ষণ পরেই ঋদ্ধির রুম থেকে চিৎকার আসছে, আরিয়ান আরিয়ান, বাঁচাও বাঁচাও। তারপর ওই মেয়েটা বলে জ্ঞান হারালো। আরিয়ান কাঁদতে দৌড়িয়ে গেল। ওর পিছে পিছে সবাই হন্তদন্ত হয়ে ঋদ্ধির রুমের উদ্দেশ্যে বের হয়ে গেল। আরিয়ান ঋদ্ধির রুমে গিয়ে দেখে ঋদ্ধি শুয়েই ঘুমের ঘরে কেমন ছটফট করছে। জান জান, কি হয়েছে তোমার? এই তো আমি আছি তোমার কাছে। আরিয়ান গিয়ে জড়িয়ে ধরে ঋদ্ধিকে শান্ত করার চেষ্টা করছে। এর মধ্যে ডাক্তার আর নার্স সহ ফ্যামিলির সবাই রুমে উপস্থিত হয়ে গেছে। আরিয়ান মেয়েদের মতো কাঁদতে কাঁদতে হিচকি তুলে ফেলেছে। একটা নার্স আরিয়ানকে দেখে সবকিছু ভুলে গেছে, হা করে তাকিয়ে আছে। বেশিক্ষণ তাকাস না, ঋদ্ধি জানতে পারলে খবর আছে। তোরে কাটা চামচ দিয়ে কেটে মাছকে খিলাবে তখন। ডাক্তার নার্সকে অনেকক্ষণ ধরে ডাকছে, কিন্তু নার্সের কোনো হুঁশ নাই। সে একমনে আরিয়ানকে দেখতে ব্যস্ত। কত বেয়াত্তব মেয়ে দেখেছেন, বেচারা নিজের বউয়ের জন্য কাঁদছে। কত ভালোবাসে তার বউকে, আর বেয়াদব নার্সের সেটা চোখে পড়ে না। এখন মনে মনে তার অন্যের জামের প্রতি প্রেম উতলে পড়ছে। বচ্চাত মাইয়া। সবাই নার্সের দিকে তাকিয়ে দেখে নার্স আরিয়ানের দিকে তাকিয়ে আছে, মুগ্ধ হয়ে তার মাঝে মুচকি মুচকি হাসছে। কি আজীব! আরিয়ানও ওদের কথায় নার্সের দিকে তাকিয়ে দেখে তার দিকে হা করে তাকিয়ে আছে, আবার মুচকি হাসছে।
মুহূর্তেই আরিয়ানের মেজাজ গরম হয়ে গেল। তার বউ এখন বেঁচে থাকার জন্য লড়াই করছে, আর সে চুপচাপ হা করে দাঁড়িয়ে আছে, তাও আবার তার দিকে তাকিয়ে, যেটা সব থেকে ওর কাছে বাজে লাগে। আরিয়ান ঝড়ের বেগে গিয়ে প্রচণ্ড জোরে ঠাস করে থাপ্পড় মেরে দিল, আর মেয়েটার জেগে জেগে দেখা স্বপ্ন সাথে সাথে ধূলিসাৎ হয়ে গেল। গালে 5 আঙ্গুলের দাগ, সাথে ঠোঁটের কোণ দিয়ে রক্ত বের হয়ে গেছে। আরিয়ান এখনো রাগে ফুঁসছে। কিছুক্ষণ পরেই জনি জনি বলে চিল্লাতে লাগলো। জনি পরিমরি করে দ্রুত রুমে ঢুকলো। ইয়ে স্যার, মাথা নিচু করে বলল। এই মেয়েকে এখনই এই জব থেকে সাসপেন্ড করো, আর এমনভাবে করো আর কখনো যাতে কোনো জব না পায়। মেয়েটা এতক্ষণ চর খেয়ে নিচে পড়েছিল, এবার উঠে সরাসরি আরিয়ানের পা ধরে কান্না করতে শুরু করলো। মেয়েটা এতক্ষণ চর খেয়ে নিচে পড়েছিল, এবার উঠে সরাসরি আরিয়ানের পা ধরে কান্না করতে শুরু করলো। স্যার স্যার প্লিজ আমাকে এবারের মতো মাফ করে দিন। আমি আর কখনো এরকম করব না স্যার। প্লিজ স্যার মাফ করে দিন। চাকরি চলে গেলে বাড়িতে অসুস্থ মায়ের জন্য চিকিৎসা করাতে পারবো না। ছোট ভাই আছে, ওর লেখাপড়া বন্ধ হয়ে যাবে স্যার। সংসার চালানোর জন্য একমাত্র আমিই আছি স্যার। প্লিজ স্যার মাফ করে দিন। এগুলো করার আগে মাথায় ছিল না এসব? আমার বউ অসুস্থ হয়ে কাতরাচ্ছে, আর আপনি ঢং করতে ছেলে দেখতে আসছেন? হ্যাঁ, মাথা নিচু করে মেয়েটি বলল। সরি স্যার, আসলে আপনি দেখতে অনেক সুন্দর, যে কোনো মেয়েরই চোখ আপনার দিকে পড়বে। আমারও তেমন হয়েছিল স্যার। এবার আরিয়ান আর কিছু বলবে, আসলেই তো তার সৌন্দর্যকে, আসলেই তো তাই তার সৌন্দর্য যে তাকে এজন্য বাকিটা আর মনেই করল না। এজন্য কালি মেখে থাকে। ঋদ্ধির দিকে নজর থাকায় তার এসব কিছু দিবার কথা মাথায় ছিল না। ঋদ্ধির ফ্রেন্ডরাও হা করে তাকিয়ে আছে। সত্যি, দেখতে যে কোনো মানুষ এত সুন্দর হয় জানা ছিল না। ও তো একটা মেয়ে ছেলে। মেয়ে পুরাপুরি বড় বড় মহিলারাও হা করে তাকায় থাকবে ওর দিকে। ঋদ্ধির কপাল কি ভালো। মেয়ে ফ্রেন্ডগুলো আফসোস করছে, ইস, আগে যদি তার সাথে দেখা হতো, হয়তো একবার চান্স নিতে ট্রাই করতো। কিন্তু মেয়েটাকে যেমন করলো হিংস্র বাঘের মতো, তাকে ভয় আর সাহসে কুলাবে না। আরিয়ানার মেয়েটিকে কিছু বলল না, কিন্তু শাসিয়ে রাখলো। আর ঋদ্ধিকে যেন ভালো ট্রিটমেন্ট আর সেবা শুশ্রূষা করে। ওর পছন্দ হলে রাখবে এখানে, না হলে আউট করে দিবে। আর ঋদ্ধির যদি আপনার দ্বারা কোনো ক্ষতি হয়, তো সেদিনই আপনার এই পৃথিবীতে শেষ দিন হবে। মনে থাকে যেন। গট ইট? হুম হুম, জি স্যার, মনে থাকবে। নাও গেট লস্ট। আরিয়ান যে কি পরিমাণ রেগে আছে তা তার চোখ মুখ লাল দেখেই বোঝা যাচ্ছে। সুন্দর মুগ্ধ করার মতো মুখটাই এখন শুধু হিংস্রতায় দেখা যাচ্ছে। হঠাৎ ঋদ্ধির কথা মনে হতেই নিজের উপর আর মেয়েটার উপর আরও রাগ উঠছে। আর বউটা কত কষ্ট পাচ্ছে, আর তার জন্য রাগে ওইদিকে কত টাইম ওয়েট করে ফেলল। ডক্টর চেক আপ করে দাঁড়িয়েছিল ভয়ে, মুখ ফুটে কিছু বলেনি, সাহস পায়নি এসব দেখে। যদি তার চাকরি চলে যায় তখন কি হবে? এবার আরিয়ান পেছনে ঘুরেই ঋদ্ধির কাছে দৌড়ে গেল। দেখলো এখন শান্ত হয়ে আছে, দেখে এক শান্তির নিঃশ্বাস ফেলল। এবার ডাক্তারের দিকে তাকাতেই ডক্টর ভয়ে কাঁপতে লাগলো। আরিয়ান ডক্টরকে শান্ত করার জন্য বলল, রিল্যাক্স ডক্টর, আপনাকে আমি কিছু বলি নাই যে আপনি আমাকে দেখে কাঁপাকাঁপি শুরু করবেন। ডক্টর এবার একটু শান্ত হলো। আরিয়ান জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে ঋদ্ধির ব্যাপারে শোনার জন্য। ডক্টর বুঝতে পেরে বলল, ডক্টর এক নাগারে এসব বলে শান্ত হলো, বড় এক নিঃশ্বাস ছেড়ে। এখান থেকে যেতে পেলেই উনি বাঁচে।
ঠিক আছে ডক্টর, আমরা দেখে রাখবো। আপনি এখন আসতে পারেন। চিকিৎসায় কোনো ভুল হলে আপনার খবর আছে, মনে রাখবেন। এই আরিয়ান চৌধুরীকে চিনেন না, তবে চিনে রাখেন ভালো করে। ডক্টর ভয়ে দৌড়ে পালালো। এতক্ষণ ঋত্বির ফ্যামিলি আর ফ্রেন্ডরা ছিল নীরব দর্শক। আরিয়ানের এই রূপ আজ প্রথম দেখলো তারা। দম বন্ধ করা একটা সিচুয়েশন পার করলো তারা। উফ! আরিয়ান সবার দিকে তাকিয়ে দেখে সবাই তার দিকে হা করে তাকিয়ে আছে। আরিয়ানও ওদের দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিল। ব্যাস, সব ভুলে গেল সবাই সেই হাসিতে। কি সুন্দর হাসি ছেলেটার। ছেলেটার মা বাবা হয় মনে ভীষণ সুন্দর ছিল বলেই এরকম প্রিন্সের মতো দেখতে ছেলেটা। রীতির চাচ্চু বলল, জি আঙ্কেল। সবাই বের হয়ে গেল একে একে। সবার এখনো আরিয়ানের ওই রূপ দেখে ঘোর লেগে আছে। রীতির যখন ওই অ্যাক্সিডেন্ট হয় তখনও কেউ দেখছে, তবে সবাই দেখেনি। সবাই বের হবার পর আরিয়ান ঋদ্ধির বাম হাতটা ধরে বসলো। একটা টুল টেনে ঋদ্ধির ডান হাতটা একবার দেখে নিল। ডান হাত ছুঁতে ভয় করছে, তাই ভয়ে আর টাচ করলো না। যদি তার চাঁদ পাখি ব্যথা পায়। আস্তে করে শুধু কাটা জায়গায় চুমু দিল, আর চোখের ওপর পরে চুলগুলো কানে গুঁজে দিল। ঋদ্ধির পেটে হাত রেখে তারপর তার হাতের ওপর থুতনি রেখে এক মনে তাকিয়ে থাকলো ওর দিকে। ভালোবাসি জান। কখন উঠবে তুমি জান? তোমার ভয় ভয় করা ফেস, বকবক করা সারাক্ষণ সেই চঞ্চলতা খুব মিস করছি। দেখো তুমি আমাকে আর কত পাগল করবে বলো? যখন থেকে দেখেছি তোমায় আমি সব ভুলে গেছি। তোমাকে ছাড়া আর কিছু ভাবতেই পারি না। তোমার এভাবে শান্ত হয়ে থাকাটা যে আমাকে খুব কষ্ট দিচ্ছে জান। এইভাবেই সময় যেতে থাকলো। 2 দিন হয়ে গেছে, এখনো জ্ঞান ফিরছে না দেখে আরিয়ানের মনে ভয় বাসা বাঁধতে শুরু করেছে। এখন তার ইচ্ছে করছে ওই চারাকে কেটে টুকরো টুকরো করতে। ওর জন্যই আজ ওর নব্য বিয়ে করা বউটা সারাদিন নতুন বউয়ের মতো সেজে গুজে ঘুরে বেড়ানোর জায়গায় হসপিটালের পোশাক পরে ঘুমিয়ে আছে। 2 দিন পরে ঋদ্ধির পাশ থেকে একটু ওঠেনি, খুব জরুরি ছাড়া। সেই নার্স হয়ে ঋদ্ধির খুব যত্ন নিচ্ছে, কিন্তু ভুলেও আর আরিয়ানের দিকে তাকায়নি। আরিয়ান ঋদ্ধির ফ্যামিলির সবাইকে বাসায় পাঠিয়ে দিয়েছে, জনিকেও পাঠিয়ে দিয়েছে। তার জায়গায় অন্য এসেছে। ঋদ্ধি এখনও মাঝে মাঝে চিৎকার করে, তখন আরিয়ানের প্রচুর কান্না পায় ওকে দেখে। তখন খুব শক্ত করে ঋদ্ধিকে জড়িয়ে ধরে তার কাছে জাদু থাকলে সব কষ্ট মুছে ফেলত তার পাখিটার। কিন্তু কিছুই করার নাই, শুধু চেয়ে চেয়ে দেখা ছাড়া। আজ জাহাদ আর রাসেল ডিউটিতে থাকবে। আরিয়ান ওদের রেখে ডক্টরের কাছে গেছে। ওদের বলে গেছে ঋদ্ধিকে দেখে রাখতে। সাথে নার্সও আছে। আরিয়ান ডক্টরের সাথে কথা বলে রুমের কাছে আসতেই ঋদ্ধির চিৎকার শুনতে পেল। সাথে সাথেই এক মুহূর্ত দেরি না করে ঋদ্ধির কাছে ছুটে গেল। গিয়ে দেখে ঋদ্ধি চিৎকার করে। ঠিক তখনই উঠে বসেছে। আরিয়ান এটা দেখে অনেক খুশি হয়েছে, তার জানে প্রাণ ফিরে এসেছে আবার। ঋদ্ধিকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কিছু হবে না জান, আমি তো আছি। আমার জানকে যে কষ্ট দিবে তার পৃথিবীতে শেষ দিন সেদিনই হবে। ঋদ্ধি আরিয়ানকে জড়িয়ে ধরে হাঁপাচ্ছে। ঋদ্ধির বাসায় খবর দিয়েছে, নার্স ডক্টরকে ডেকে গেছে। ডক্টর এসে বলেছে এখন কোনো সমস্যা নাই, 1 উইক পর নিয়ে যেতে পারেন। এসব শুনে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। এই মেয়েটা ছাড়া তার জীবন অচল। কিছুক্ষণের মধ্যে হুড়মুড় করে সবাই ঢুকে পড়ল। ঋদ্ধি আরিয়ানের বুকে মাথা রেখে শান্তভাবে সবার দিকে তাকিয়ে আছে চুপচাপ। ওর কাছে ওর বুকটাই পরম শান্তির, ভরসার জায়গা। মেয়েটা এখনও খুব ভয়ে আছে, তা ওকে দেখেই বোঝা যাচ্ছে। ঋদ্ধির মা বোন কাঁদতে কাঁদতে ঋদ্ধিকে জড়িয়ে ধরে, কিন্তু ঋদ্ধির কোনো হেলদোল নাই।
ওভাবেই আরিয়ানকে ধরে আছে শক্ত করে। ঋদ্ধির মা বাবা, চাচা চাচি সবাই মাথায় হাত বুলিয়ে দিল। বাকিরা চুপচাপ দেখল। তারা সবাই বুঝতে পেরেছে ঋদ্ধি এখনো শকে আছে। সেদিন ব্যাপারটা ঘুমের মধ্যে হঠাৎ ঘটায়। ভয়টা বেশি পেয়েছে। যারাকে আর তার বাপকে এখনো বন্দী রাখা আছে। তাদের লোকেরা বেশ কয়েকবার এসেছিল ওদেরকে বাঁচাতে, কিন্তু পারেনি। আরিয়ান ঋদ্ধিকে ছেড়ে আসার সুযোগ সাহস কোনোটাই পায়নি। যারাকে মাঝে মাঝে শাস্তি দেয়া হয়, কখনো গরম পানি ছিটিয়ে, কখনো মায়ের দিয়ে, কখনো না খাইয়ে রাখে। ওর বাপকে অন্ধকার করে বন্দী রাখা হয়েছে। যারাকে আজ শাস্তি দিবে ইঁদুর ছেড়ে দেয়া রুমে বন্ধ করে রাখবে। আরিয়ান ঋদ্ধিকে স্বাভাবিক করার চেষ্টা করছে, কিন্তু কাজ হচ্ছে না। এখন ঋদ্ধি হসপিটাল থেকে ছাড়া পেলে তাকে বাহিরের পরিবেশে নিয়ে যাবে। ঋদ্ধি আরিয়ানকে এক মুহূর্তের জন্য ছাড়তে চায় না, তাহলেই চিৎকার করে। ওই মেয়ে মেরে ফেলবে বলে চিৎকার করতে থাকে। এক সপ্তাহতে ঋদ্ধি কিছুটা সুস্থ, কাটাখা কিছুটা শুকিয়েছে। নার্সটা ঋদ্ধির ভালো যত্ন নিয়েছে, তাই তাকে ঋদ্ধির জন্য রাখা হয়েছে। সাথে নিয়ে যাবে। ঋদ্ধিকে আজ বাড়ি নিয়ে যাবে। আরিয়ান আগেই সার্ভেন্টদের বলেছে তাদের রুম ভালো করে পরিষ্কার করতে, যেন কোনো জীবাণু না থাকে। ঋদ্ধির ফ্যামিলির সবাই আরিয়ানের বাড়িতে যাবে। ওদের আগেই আরিয়ান কিছু মহিলা সার্ভেন্ট রেখেছে, যা আগে ছিল না। এখন মহিলা সার্ভেন্ট দরকার ঋদ্ধির জন্য। তবে আরিয়ান অল্প এজের সার্ভেন্ট রাখেনি। ও কোনো প্রবলেম চায় না। আর রাসেলের বোনকে বলা হয়েছে ঋদ্ধির সাথে থাকবে সব সময়। মেয়েটা বদলে গেছে, এখন আর আরিয়ানকে নিয়ে ভাবে না। ঋদ্ধির সাথে একদিন কথা বলে ওর ভালোই লেগেছিল। ঋদ্ধির অবস্থার কথা জেনে একবার হসপিটালে গিয়ে দেখে এসেছে। খুব খারাপ লাগছিল। ওর চঞ্চল মেয়েটা কেমন চুপচাপ হয়ে আছে। আরিয়ানকে সবসময় আঁকড়ে ধরে রাখে। আরিয়ান সব ফর্মালিটিস পূরণ করে ঋদ্ধিকে ধরে গাড়ির কাছে গিয়ে পেছনের সিটে বসল। ঋদ্ধির বাবা মা চেয়েছিল ওদের বাসায় নিতে, কিন্তু আরিয়ান চায়নি। ওখানে ঋদ্ধির সেদিনের কথা মনে পড়তে পারে। তাদের বলে দিয়েছে যতদিন ইচ্ছা এখানে থাকবেন, কোনো সমস্যা নেই। ঋদ্ধির বাবা মা থাকতে পারবে না। সায়ান আর ওদের দুই ভাই বোন। একটু বসো, আমি ফ্রেশ হয়ে আসি, তারপর আবার তোমার কাছে আসবো, আদর করে দিব। না না, কোথাও যেতে দিব না। বলেই আরো শক্ত শার্ট খামচে ধরল। ওকে ওকে, আচ্ছা আচ্ছা, যাবো না। তবে তুমি এবার লক্ষ্মী মেয়ের মতো ঘুমাও তো, আমি মাথায় হাত বুলিয়ে দেই। সত্যি সত্যি লক্ষ্মী মেয়েটা চুপচাপ শুয়ে থাকলো। কিছুক্ষণ পরই ঘুমিয়ে গেল। আরিয়ান ঋদ্ধির দিকে তাকিয়ে দেখে ঘুমিয়ে গেছে। তা দেখে মুচকি হাসল। আমার সোনা চানটা বলে মাথায় চুমু খেলো। ফ্রেশ হয়ে এসে কিছু খেয়ে নিল। আরিয়ান ঋদ্ধির দিকে তাকিয়ে দেখে ঘুমিয়ে গেছে। তা দেখে মুচকি হাসল। আমার সোনা চানটা বলে মাথায় চুমু খেলো। ফ্রেশ হয়ে এসে কিছু খেয়ে নিল। বাইরে গিয়ে সবার খোঁজ নিতে গেল। কালকে ঋদ্ধির বাবা মা চলে যেতে চায়। ঋদ্ধির চাচা চাচি বাসায় একা থাকে। বাচ্চাগুলোকে ঋদ্ধির কাছে রেখে যাচ্ছে। তারা মাঝে মাঝে আসবে দেখতে। আরিয়ান অনেক কষ্ট পাচ্ছিল, তবু ঋদ্ধির কাঁদো কাঁদো মুখ দেখে ঋদ্ধিকে কাছে ডেকে বুকে টেনে নেয় আর বলে, জান, তুমি কান্না করো না। তোমার দেয়া এই কষ্ট সহ্য করতে পারবো, কিন্তু তোমার কান্না সহ্য করার ক্ষমতা আমার নাই। আরিয়ানকে ডক্টর দেখে মেডিসিন দিয়ে গেছে আর বলছে 5 থেকে 6 ঘন্টার মধ্যে ঠিক হয়ে যাবে। ঋদ্ধি আরিয়ানের এই অবস্থা দেখে আরিয়ানের থেকে ওর নিজের কষ্ট বেশি হচ্ছিল কেন। মনে হচ্ছিল ওর নিজেরই জান বের হয়ে যাচ্ছে। এরকম ভাবনা চিন্তা করতে করতে সমাধান একটাই পেল, আর সেটা হলো ভালোবাসা। ঋদ্ধি আরিয়ানকে ভালোবেসে ফেলেছে খুব বেশি। তাই তো আরিয়ানের কষ্টে ওর বুকের ভেতর জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছিল।
এই লোকটাকে ভালোবাসবেই এই লোকটাকে ভালোবাসবেই বা না কেন? কঠিন পাথরের মতো মেয়ে, ও ভালোবেসে ফেলবে। আরিয়ানের বুকে কাঁদতে কাঁদতে এখন চুপটি করে শুয়ে আছে। আরিয়ানের শরীরে কষ্ট ছিল, এখন মনে হচ্ছে তার সব কষ্ট হাওয়া হয়ে গেছে। হবে না কেন? তার ভালোবাসার পাখিটাছে এখন তার বুকে মাথা জড়িয়ে ধরে শুয়ে আছে। এর থেকে শান্তির কিছু কি আর হয়? এর থেকে শান্তির কিছু কি আর আছে? আরিয়ানের মনে হচ্ছে না আর কিছুই নেই। আরিয়ানের জানটা যে এখন ঋদ্ধির মধ্যে বসবাস করে। পরের দিন আরিয়ান সুস্থ হয়ে যায়। ঋদ্ধি খুব ভোরে জেগে যায়। তাই নামাজ পড়েই আরিয়ানের জন্য আজ নিজ হাতে নাস্তা করতে লেগে পড়ে। পরোটা সাথে সবজি, ভাজি, ডিম সেদ্ধ করে। তাছাড়া তেমন কিছু পারে না। পরোটা ঋদ্ধি খেতে পছন্দ করত, তাই শিখেছিল কি মনে করে নিজেই জানে না। তবে আজ কাজে লাগলো ভেবেই তার আনন্দ হচ্ছে। আর ভাজিটা ওর আম্মুকে করতে দেখেছে, খুব কঠিন না, তাই করতে পেরে নিয়েছে সহজেই। আরিয়ান ঘুমের মধ্যে ঋদ্ধিকে খুঁজছে, না পেয়ে থমকে উঠে পড়ে। এদিক ওদিক খুঁজতে থাকে, ঘড়িতে দেখে 8টা বাজে। উঠে বেলকনিতে যায়, সেখানে নাই। ওয়াশরুমের বাইরে থেকে ছিটকেনি লাগা দেখে বুঝেছে কেউ নাই। বাইরের গেট দেখে বাইরে যেতে নেই। তখনই ঋদ্ধির সাথে দেখা হয়ে যায়। জান, তুমি এত সকালে কই গেছিলা? এত আগে ওঠার কি দরকার ছিল? হ্যাঁ, তুমি আমাকে ডাকলা না কেন? এভাবেই বকতেই আছে। রীতি আরিয়ানের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। ইস, তার বরটা কি হ্যান্ডসাম। ঘুমন্ত অবস্থায় আজ সকালে দেখেছিল। ঘুম থেকে উঠেই অনেকক্ষণ চেয়েছিল ওর দিকে, গালে, নাকে, কপালে চুমও দিয়েছিল। চুলে হাত বুলানোর সময় এত ভালো লাগছিল বলে শেষ করতে পারবে না। এত সফট সুন্দর চুলগুলো, হালকা লালচে ভাব আছে চুলে, এটি যেন বেশি আকর্ষণীয় চুলগুলো। চোখগুলো যেন আরো মায়াবী লাগছিল ঘুমন্ত অবস্থায়। যে কোনো মেয়েকে এক ঝলক দেখাতে পাগল করতে পারে। গায়ের পরন, হাত পা, শরীর সব যেন আর বলার ভাষা খুঁজে পেল না। বিধাতা ওনাকে নিজ হাতে খুব যত্ন করে সব সৌন্দর্য যেন ঢেলে দিয়েছে। ঋদ্ধি নিচের ভাবনায় ডুবে আছে। আর আরিয়ান যে ওকে এত কিছু বলছে ও শুনতেই পায় না। শেষে না পেরে কোলে নিয়ে বাথটবে পানিতে ফেলে দেয়। তখন হুঁশ আসে। আরিয়ান ঋদ্ধির অবস্থা দেখে পেট ধরে কড়াকড়ি করে দেয়া হাসির মতো হাসতেই আছে। ঋদ্ধি প্রথম রাগলেও পরে আরিয়ানের হাসি দেখে সব থমকে যায়। এতদিন হাসতে দেখলেও খেয়াল করেনি, কিন্তু আজ দেখে যেন থমকে গেছে। এই ছেলের কত সৌন্দর্য লুকিয়ে আছে আল্লাহই ভালো জানে। একে নিয়ে কারোর সামনে যাওয়া যাবে না। তখন আমার সুন্দর চার্মিং বরটাকে না জানি আবার কে কেড়ে নিতে আসে। না না, দিব না কাউকে। নায়া বলে জোরে চিৎলাতে লাগলো। কি হলো? কি হলো? ঋদ্ধি বুঝতে পারছিল এতক্ষণ ভাবনায় ছিল, সেটাই বের হয়ে গেছে। তাই আরিয়ানকে কথা ঘুরানোর জন্য বলল, ছেলে মেয়ে হয়েছে। বলেই মিটমিট করে হাসতে লাগলো। ঋদ্ধি তো বোঝেনি ওর ফান কি আকার ধারণ করবে। সত্যি জান? আচ্ছা, আমাদের বাবু ছেলে না মেয়ে হবে? আমি কিন্তু প্রিন্সেস চাই জান, বুঝছো? ঋদ্ধি ওর কথা শুনে কি বলবে ও নিজেই জানে না। জান, বাবু নেওয়ার প্রসেসিং শুরু করা উচিত আমাদের, তাই না? আমার বিয়ের 2 মাস হয়ে গেছে। আমরা জলদি বাবু নিয়ে নিব অনেকগুলো। আসো, প্রসেসিং শুরু করি। আপনি কি বলছেন এসব? আমি তো মজা করছিলাম। তো কি হয়েছে? তুমি তো ভালো কথা মনে করে দিছিলা। আসো আসো। ঋদ্ধি তো শেষ। আরিয়ানের আগানো দেখে দিল জোরে এক চিল্লানি। আর আরিয়ান দ্রুত ঋদ্ধির মুখ ধরে, ওহ জান, এত জোরে চিল্লাই কেউ? আচ্ছা, তুমি ফ্রেশ হয়ে বের হও, ঠান্ডা লেগে যাবে এভাবে থাকলে। আরিয়ান আগেই ফ্রেশ হয়ে নিল। তারপর ঋদ্ধি দুইজনে রেডি হয়ে নাস্তার টেবিলে আসলো।
খাবার উঠে দেখে পরোটার সবজি। রীতি নিচে সব সার্ভ করেছে। আরিয়ান ঋত্বিকে কোলে বসাতে নিলে ওয়েট আসছি একটু বলেই কিচেনে দৌড় দিল। আসতে যান, পড়ে যাবা। রীতি সেদিকে কান দিয়ে ছটফট কফি বানিয়ে আনলো। কফি নিয়ে আসে আরিয়ানের সামনে রাখলো। আরিয়ান কফি দেখে বলল, যান, এখন কফি আনলা কেন? কফি তো পরে খাই। উপস, ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এসো বসো। রীতির হাত ধরতে গিয়ে আঙ্গুল ধরায় কাটা জায়গায় হাতের চাপে উ করে ওঠে। কি কি হলো দেখি দেখি। না না, কিছু না। জোরে ধমক দিয়ে বলল। দাও দেখি কি হলো হাতে। হাত নিচেই টান দিয়ে দেখতে লাগলো আরিয়ান। দেখি রীতির দিকে চোখ গরম করে তাকিয়ে আছে। কিভাবে হলো এটা? কাচুমাচু করতে করতে রীতি বলল, ও তেমন কিছু না, এমনিতেই লেগে একটু। এটা একটু হলো? হ্যাঁ, কতখানি কেটে গেছে? আর তুমি বলো একটু হয়েছে? আরিয়ানের চোখ মুখ লাল হয়ে গেছে রাগে। রীতির উপর রাগ করছে খুব, কিন্তু কিছু বলতে পারবে না। মেয়েটা একটু নিজের খেয়াল রাখে না। কি করে হলো এসব? সবজি কাটতে। হোয়াট? সবজি কেন তুমি কাটতে যাবা? এতগুলো সার্ভেন্ট আমি কি করতে রেখেছি? হ্যাঁ, টিয়া খালা মিলি? বলেই চিৎকার শুরু। রীতি ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। এই আপনারা কি করতে রাখা হয়েছে? হ্যাঁ, এত এত টাকা কি ওকে কাজ করার জন্য দিচ্ছি আপনাদের? আর এই, তুমি কেন কিচেনে গিয়েছিলে? তোমাকে আমি নিষেধ করেছি না? তোমাকে শুধু কফি বানাতে বলা হয়েছে, আর কোনো কাজে হাত দিতে নিষেধ করিনি। খুব শখ না রান্না করার? দেখলে তো হাত কাটলো। হাত কেটেছে, তাও আবার ওটা নিয়ে চুপচাপ বসে আছে ব্যথা সহ্য করে। সাহস কত বড়! তারপর সার্ভেন্টের দিকে তাকিয়ে বলে, যান সবাই, নেক্সট টাইম এমন যেন না হয়। তাহলে আর এখানে জব করতে হবে না, সোজা বাড়ি চলে যাবেন। আর তুমি কিচেনে ভুলেও পা দিবে না, হাত পা ভেঙে রেখে দিব নেক্সট টাইম দেখলে। আসো খাবার। রীতি ভয়ে ভয়ে আরিয়ানের কাছে গেল। আরিয়ান ছট করে হাত ধরে কোলে বসিয়ে দিল। বাহ, পরোটা তো খুব সুন্দর হয়েছে। এটা তুমি বানিয়েছো জান? রীতি কথা না বলে মাথা উপর নিচ করে হ্যাঁ বোঝায়। খুব সুন্দর হয়েছে। রান্না ভালো হোক, তবু তোমার কিচেনে যাওয়ার দরকার নাই, বুঝছো? আর যাবা না, তোমার আঘাত আমি সইতে পারবো না। আমি আপনার জন্য একটু করতে চাইছিলাম। সত্যি জান? আচ্ছা, আমি খুব খুশি হয়েছি। আমার বউটা আমার জন্য নাস্তা বানিয়েছে। কিন্তু জান, আমাকে খুশি করার জন্য আর যাওয়ার দরকার নাই। আমি এমনিতেই হ্যাপি, বুঝছো জান? হুম। এই তো আমার সোনা জান, চলো রেডি হয়ে নাও। তোমাকে বাসায় একা রাখবো না। এতদিন তোমার ভাই বোনেরা ছিল তাই রেখেছিলাম, এখন আর রাখবো না। কিন্তু আমার কলেজ যাওয়া লাগতো। কলেজ কাল থেকে যেও, আজ যাওয়া লাগবে না। না, আমি যাব না। ওখানে চুপচাপ বসে থাকতে ভালো লাগে না। আচ্ছা, আমি তোমাকে কাজ দিব, বসে বসে করবা। আচ্ছা। তারপর দুইজনেই রেডি হয়ে বের হয়ে গেল। তার পরের দিন আরিয়ান ঋত্বিককে নিয়ে কলেজে গেল। ঋতির গাড়ি কলেজে থামতেই হা করে সবাই গাড়ির দিকে তাকিয়ে আছে। কে আছে দেখার জন্য অধীর আগ্রহেও জেগে উঠেছে। প্রথমে রীতি নামলো। এটা দেখে সবাই ওর দিকে আরো বড় হা করে তাকিয়ে থাকলো। তারপর আরিয়ানের চোখে সানগ্লাস দিয়ে হিরো স্টাইলে নামতেই মেয়েরা কুপো কাত অবস্থা। কিছু মেয়ে আরিয়ানের দিকে তাকিয়ে হাঁটতে গিয়ে পড়ে গেল, তবু তাদের খেয়াল নেই। আবার কিছু ইয়া বড় হা করে তাকিয়ে আছে, আজ তো হাতিও ঢুকে যাবে মনে হয়। ছেলেগুলো হা হয়ে গেছে। এত সুন্দর ছেলে, হাউ। আচ্ছা, সত্যি কি এরকম সুন্দর ছেলে দুনিয়াতে আছে? আই থিঙ্ক নাই। শুনেছি ইউসুফ আলাইসাল্লাম ছিলেন বেহেশতের 1% সৌন্দর্যের অধিকারী। এত সুন্দর ছিলেন যার কারণে তিনি বাইরে বোরখা পরে বের হতেন। তার সৌন্দর্যে মেয়েরা হা করে তাকিয়ে থাকতো, আর হাতে ছুরি থাকলে হাত কেটে গেলেও খেয়াল থাকতো না। আরিয়ানকে কল্পনায় বানাতে গিয়ে
আরিয়ানকে কল্পনায় বানাতে গিয়ে মাঝে মাঝে এরকম ফিলিংস আছে। তার সৌন্দর্যে মেয়েরা হা করে তাকিয়ে থাকতো, আর হাতে ছুরি থাকলে হাত কেটে গেলেও খেয়াল থাকতো না। আরিয়ানকে কল্পনায় বানাতে গিয়ে মাঝে মাঝে এরকম ফিলিংস আছে। ওয়াও, কি হ্যান্ডসাম ইয়ার। মেয়েরা যেন আরিয়ানকে চোখ দিয়ে কেলে খাচ্ছে। আশেপাশে মেয়েরা একে অপরের সাথে ধাক্কা লেগে যেভাবে পড়েছিল সেভাবেই পড়ে আছে, তাদের কোনো দিকে খেয়াল নেই। আর একেবারে মুভির মতো সিন চলছে। রীতি এসব দেখে রাগে ফুলছে। ইচ্ছে করছে সব কটার চুল ছিঁড়ে ফেলতে। সাহস কত বড় ওনাদের আমার বরের দিকে তাকানো। দাঁড়া, তোদের সুন্দর মুখটা ভাঙা হাতির মতো করছি, তখন দেখ কেমন লাগে। হি হি হি। রীতি পাকা হেসে শয়তানি হাসি দিল। আরিয়ান খুব অ্যাটিটিউড আর স্টাইল নিয়ে বের হচ্ছে। রীতির দিকে তাকিয়ে দেখে রাগে ফুলতেছে। রাগার কারণ বুঝতে না পেরে আশেপাশে তাকিয়ে দেখে মেয়েরা হা করে তাকিয়ে আছে। আরিয়ান তো এটা দেখে মজা পেল, কিন্তু অন্যদিন হলে মজা পেত না, বাট আজ পেল, কারণ রীতি জেলাস ফিল হচ্ছে তাই। যান চলো যাই। বাট রীতি না গিয়ে মিছামিছি পড়ে গিয়ে পায়ে ব্যথা পাওয়ার অভিনয় শুরু করলো। আর অমনি আরিয়ান রীতির কাছে ছুটে গেল, বিকজ রীতি তো আরিয়ানের জান। রীতির ছোটখাটো কিছুও আরিয়ানের ব্যথা লাগে। যান যান, দেখি কোথায় লেগেছে। আরিয়ান রীতিকে নিয়ে ব্যস্ত, আর রীতি সবাইকে দেখাতে ব্যস্ত। যখন দেখলো মেয়েদের চেহারা কেমন যেন চুপসে গেছে, তখন খুব মজা পেল। আরিয়ান হুট করে রীতিকে কোলে নিয়ে গাড়ির সিটে বসিয়ে নিচে বসে পা দেখতে বসে গেল। এটা দেখে তো মেয়েদের কান্না করে দেওয়ার মতো অবস্থা। ইস, ক্রাশ প্রেম যা ছিল সব এক নিমিষে শেষ। আহারে। আরিয়ান রীতির পা এদিক ওদিক করে হঠাৎ ঘুরিয়ে দিল, আর অমনি রীতি চিল্লিয়ে উঠল। এই তো যান, ঠিক হয়ে গেছে। আসলে রীতি অভিনয় করতে গিয়ে বুঝতেই পারেনি ওর যে সত্যি সত্যি পা মুচকে গেছে। এবার হেঁটে দেখো তো যান। আরে সত্যি ঠিক হয়ে গেছে তো। ওয়াও, ইয়াহু। বলেই আরিয়ানকে জড়িয়ে ধরল। আর মেয়েগুলো এক শখ না নিতে পেরে একজন আরেকজনের উপর পড়ে গেল। চলো যান, ভিতরে যাই। এই এই দাঁড়ান দাঁড়ান। রাগী ভাব নিয়ে আরিয়ানের দিকে তাকিয়ে বলল। আরিয়ান প্রকুচকে রীতির দিকে তাকালো। এই আপনি আজকাল কালি মাখেন না কেন? হ্যাঁ, খুব শখ না সবাইকে চেহারা দেখার? আর 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 স্টাইল করতে কে বলেছে? হ্যাঁ, এত স্টাইল করে কাকে দেখাতে এসেছেন? আপনাকে শুধু আমি দেখব, অন্য কেউ কেন দেখবে? খুন করে ফেলবো আপনাকে এমন করে আসলে। কত বড় সাহস ওনার! আজ মাফ করে দিলাম, তবে এর পরে যদি দেখি আমার কথা মতো না চলেন তো খবর আছে আপনার। বলেই সামনের ছোট ছোট চুলগুলোকে ফু দিয়ে উড়াই দিল। হায়, কে স্টাইল মার রাহা হ্যায় ইয়ার। আরিয়ান তো এতক্ষণ রীতির এমন রূপ দেখে ভয় পেয়ে গিয়েছিল, তাই কেমন রিয়াক্ট করবে সেটা ভুলে গিয়ে চুপচাপ কাচুমাচু করে দাঁড়ায় ছিল। বাট শেষের স্টাইল দেখে তো কাতিল হয়ে গেল। উফ, বুকে হাত দিয়ে হা করে দাঁড়িয়ে রইল। আর রীতি তো আরিয়ানকে তার স্টাইলের মতো ফিটফাট করতে ব্যস্ত। কেমন ফিটফাট করলো শুনবেন না? বেচার আরিয়ান হুঁশে আসলে কি রিয়াক্ট করবে ভাবছি আমি। হ্যাঁ, আরিয়ানের জন্য এক বালতি আফসোস। তো শুনুন, আমাদের রীতি আরিয়ানের সুন্দর চেল করে স্টাইল করা চুলগুলোকে ছোটবেলায় মায়েরা যেমন চপচপে তেল দিয়ে সাইডে ফেলে একদম প্লেন করে সিথি করে দেয়, ঠিক সেরকম করে দিয়েছে চুলগুলো। আরিয়ানকে তো দেখলে কার্টুন ভাববে। আরিয়ানের বডি কাটগুলো অলরেডি মুখ চেপে হাসতে শুরু করেছে। আরিয়ান সুন্দর করে সাদা টি শার্টের ওপর ব্লেজার পরেছিল, সেটাই হাত গুটিয়ে রাখা ছিল, সেটাকে নামিয়ে নিয়ে ব্লেজারের বোতাম লাগিয়ে দেয়। চোখের সানগ্লাস বদলে নিয়ে নিচের ব্যাগ থেকে একটা মোটা ফ্রেমের চশমা চোখে দিয়ে দিল। আহা, ব্যাস পারফেক্ট। গালে চুমু দিল। আরিয়ান তো এবার আরো চরম ঝাটকা খেল। তার বউ নিচ থেকে চুমু দিল। ডান হাত বুকে, বাম হাত গালে দিয়ে আরিয়ান হা করে থাকলো একদম।
এই যে হয়ে গেছে, চলুন। বেচারি এমনভাবে আরিয়ানকে সাজালো মনে হচ্ছে ছোট বাচ্চাকে তার মা ঠিকঠাকভাবে সাজিয়ে দিচ্ছে। এরপর আরিয়ানের হুঁশ আসতে তার অবস্থা দেখে হাসবে না কান্না করবে ভেবে পায় না। ঠিক করতে নিলে ঋদ্ধি চোখ গরম করে তাকালো আর অমনি সুরসুর করে ঋদ্ধিকে নিয়ে ঋদ্ধির ক্লাসে রেখে আসলো। এতক্ষণ সবার সিনেমা দেখা শেষ হলো। সব ঘোরের মধ্যেই ক্লাসে চলে গেল। ক্লাসের ঋদ্ধি ওর ফ্রেন্ডের কাছে গিয়ে বসলো। আরে জিজু এসেছে দেখছি। জান, তোকে কতদিন পর কাছে পেলাম ইয়ার। জিজু, আমার ফ্রেন্ডটাকে এতদিন পর ছাড়লেন ফাইনালি। এই চুপ তোরা। আরিয়ান কিছু বলতে যাবে বাট ফোন আসায় কিছু বলতে পারল না। ঋদ্ধিকে দ্রুত বিদায় দিয়ে বেরিয়ে পড়ল। আজ কিছু দলের লোকেরা শিশু পাচার করতে যাবে, তাই আরিয়ান ফোন পেয়েই বেরিয়ে পড়ে। ঋদ্ধিকে সবাই আরিয়ান যাওয়ার পর তাকে বিরক্ত করছে। ওই ছেলেটা কে ছিল বলে। কেউ কেউ এত কিছু সিনেমা দেখানোর পরেও বলে ওর সাথে প্রেম করিয়ে দিতে। আমাদের ঋদ্ধি এটা শুনেই চুলাচুলি শুরু করে দিয়েছে। ওই ছেমড়ি, তোর এত বড় সাহস আমার বরের লগে ফিরিত করবি? আজ তোর একদিন কি আমার একদিন। ঋদ্ধির ফ্রেন্ডরাও সামলাতে পারে না ওকে। আরিয়ান তার ফুল গেট আপে রেডি হয়ে তার সিক্রেট মাফিয়া টিম নিয়ে বেরিয়ে পড়ল। তাদের কারোই শুধু চোখ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। দুই হাতে দুইটা গান, পায়ের জুতোর খোঁজে চাকু, পেছনেও বড় একটা চাকু জ্যাকেটের ভিতর নিয়ে দলবল নিয়ে হাজির। পাচারকারীরা নদী বহর দিয়ে যাবে, তাই আরিয়ানরাও নদীতে শিপ নিয়ে বেরিয়ে পড়ল। পাল্লা দিয়ে চলছে তাদের ধাওয়া করতে। শিপের লোকেরা বুঝতে পারায় গুলি ছুড়তে শুরু করে, কিন্তু আরিয়ানের দলরাও কম না, তারাও অনেক দক্ষভাবে সামলে যাচ্ছে। আরিয়ানের লোকেরা তাদের অনেক লোককে মেরে ফেলে এবং তাদের শিপের কাছে এসে তাদের শিপে লাফিয়ে ঢুকে পড়ে। সেখানে আবার অনেক লড়াই হয়। আরিয়ান কারাতে, অস্ত্র, ছুরি চালাতে সব কিছুতেই দক্ষ। আরিয়ানের সামনে যে আসে তার আর নিস্তার নেই। তার সামনে আসা মানে বাঘের কাছে নিজেকে অর্পণ করা। সবাইকে মেরে রক্তাক্ত করে দ্রুত গতিতে তারা তাদের মিশনে এগিয়ে যাচ্ছে। আরিয়ান সবাইকে তাদের কাজ চালিয়ে যেতে বলে চলে যায় বাচ্চাগুলোকে উদ্ধার করতে। আরিয়ান বীরের মতো মাথা উঁচু করে এগিয়ে যায় কাঙ্ক্ষিত সেই রুমের দিকে। সেখানে গিয়ে প্রথমে লিডারের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হয়। আরিয়ান কয়েক খা খেয়েছে, তাই কিছু জায়গা কেটে গিয়েছে, কিছু জায়গা সাদা ধবধবে শরীরে দাগ পড়ে গেছে, কিন্তু সর্বশরীরে ঢাকা থাকায় কেউ জানতে পারল না। বাট তার বদলে আরিয়ান লিডারের অবস্থা করুণ করে দেয়। সে তার মূল শাস্তি দিয়ে ওপারে জাহান্নামের চৌরাস্তায় মোড় দেখিয়ে দেয়। আসছে আমাদের নায়কের সাথে লড়াই করতে, সাহস কত বড়! আরিয়ান দ্রুত পদে বাচ্চাগুলোর কাছে যায়। বাচ্চাগুলোর মধ্যে বেশ কিছু বাচ্চাকে অনেক আঘাত করায় অসুস্থ হয়ে পড়েছে। দুইটা বাচ্চা মারাও গেছে। কি নিষ্পাপ বাচ্চাগুলো! কিন্তু ওই জানোয়ারদের জন্য তাদের কত কষ্ট সইতে হয়েছে। ছাড়বো না একটাকেও। আরিয়ানের আদালতে তাদের একমাত্র শাস্তি শুধুই মৃত্যু। আরিয়ানার দলের লোকেরা বাচ্চাগুলোকে নিয়ে আসে। তাদের মধ্যে বেশ কিছু ডাক্তারি পড়া ছেলে আছে। তারা গোপনে আরিয়ানের সাথে এমন কাজে যুক্ত আছে। সেই ডাক্তারগুলো দ্রুত তাদের ট্রিটমেন্ট করতে শুরু করে। মারা যাওয়া বাচ্চাগুলোকে শিপ থেকে ঘাটে আসলেই তাদের ফ্যামিলির কাছে শনাক্ত করা হবে সসম্মানে। আরিয়ান আবার ওদের লোকদের উপর গুলি ছুড়ে দেয়। তার টার্গেট এত কারেক্টভাবে হচ্ছে যা শত্রুর বুক বরাবর দিয়ে সোজা উপরে পাঠিয়ে দিচ্ছে। আরিয়ানের চোখে হিংস্র বাঘের ন্যায় ক্ষিপ্র হয়ে আছে। আরিয়ানের ফোন হঠাৎ ভোবো করে ভাইব্রেশন বেজে ওঠে। আরিয়ান ঋদ্ধির জন্য ফোন অফ করেনি। এখনও জানে অন্য কেউ কল দিবে না। সবাই জানে তাই তাকে ভুলেও কল দিবে না। ফোনের আওয়াজে আরিয়ান ভয় পেয়ে যায়। ঋদ্ধির কিছু হলো না তো আবার? আরিয়ানের ধ্যান শত্রু থেকে সরতেই শত্রুরা সুযোগ বুঝে একটা গুলি তার দিকে ছুড়ে দেয়। বাট আরিয়ান খেয়াল করেনি পাশ দিয়েই বাচ্চাগুলো যাচ্ছিল। তার মধ্যে একজন দেখে আরিয়ানকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।
তবু হাতে হালকা ছুঁয়ে যায়। হাতের মাংস চিরে রক্ত গলগল করে বের হতে থাকে। কুচকুচে কালো পোশাকের ওপর দিয়ে কাপড়ে কালো রক্তই হারিয়ে যায়। না বাবু, তোমাকে অনেক ধন্যবাদ বাঁচানোর জন্য। আরিয়ানের দিকে যে শ্যুট করেছিল তার অবস্থা ক্ষত বিক্ষত করে দেয় তার লোকেরা শ্যুট করে। বস বস, আপনি ঠিক আছেন তো? আরিয়ানকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু আরিয়ান মনে মনে ভাবতে থাকে জীবনে সে প্রথম ভয় পেয়ে গিয়েছিল। তখন ওর মনে হয়েছিল বউটাকে মনে হয় আর দেখতে পাবে না। না, আমি ঠিক আছি। আমি বাসায় যেতে চাই। তোমাদের ম্যাম একা আছে বাসায়। এদিকে ঋদ্ধি সবার সাথে মারামারি করায় মিমি আরিয়ানকে কল দিয়েছিল, কিন্তু আরিয়ানকে পায়নি। ঋদ্ধির রুমের মেয়েগুলো ঋদ্ধির মুখে ওর বরের কথা শুনে থমকে যায়। ঋদ্ধিকে যারা পছন্দ করত সেই ছেলেগুলোর দিল তো আরিয়ান। ঋদ্ধি বুঝতে পারেনি বলে কিল খুশি যা পারছে মারছে, আর হাত পা ছুঁড়ে বলছে, কোন হারামিরা আমাকে কাঁধে নিলি? জানিস আমি কে? আমার বর জানতে পারলে তোর খবর আছে। আমার বর তোর খবর করবে। কি? আমার বর তোর খবর করবে কি? আমি তোর খবর করে দিব। গেটের কাছে টিচার দাঁড়িয়ে আছে, অনেক স্টুডেন্টরাও দাঁড়িয়ে আছে। রীতি আরিয়ানের থেকে খুব পরিচিত স্মেল পায়। তারপর এক দুই মিলাতেই বোঝে নেয় এটা আরিয়ান, তাই চুপ হয়ে যায়। আরিয়ান টিচারদের কাছে গিয়ে বলে, সরি স্যার, আসলে ও এমন কিছু ঘটাবে আমি জানতাম না, আর কখনো এমন করবে না। আরিয়ান টিচারদের খুব মান্য করে, তাই মাপ চেয়ে নিল। আসলে বুঝলেন না তো কি হলো? ঋদ্ধি খুব ঝামেলা করছিল, থামাতে পারছিল না। তাই মিমি তিশাকে আর সবাইকে ওকে দেখে রাখতে বলে বাইরে গিয়ে আরিয়ানকে কল দেয়। আরিয়ান তখন ঋদ্ধির কাছেই ছুটে আসছিল। ওর মন বলছিল কিছু একটা হচ্ছে, বাট বুঝছিল না। কেবল শিপ থেকে নেমে গাড়ির কাছে যায়, আর ফোনের রিংটোন বেজে ওঠে। আরিয়ান ফোন বের করে দেখে অচেনা নাম্বার, তবু রিসিভ করে। কে জিজ্ঞেস করলে মিমি পরিচয় দিয়ে সব ঘটনা খুলে বলে। আরিয়ান এসব শুনে হাসবে না রাগ করবে বুঝতে পারছিল না। সামান্য একটা জিনিস নিয়ে এমন কেউ করে? মিমি বলল, আমি কি স্যারকে ডেকে আনবো? বাট আরিয়ান নিষেধ করে সে বলল সে খুব দ্রুত ততক্ষণে ওকে সামলানোর চেষ্টা কর। মিমি বলল, আমি কি স্যারকে ডেকে আনবো? বাট আরিয়ান নিষেধ করে সে বলল সে খুব দ্রুত আসছে, ততক্ষণ ওকে সামলানোর চেষ্টা করতে। কিন্তু ঋদ্ধি ওকে সামলানো ওই আরিয়ানই পারবে। তাই তো ছুটে এসেছে তার পরিটার কাছে এই আঘাতপ্রাপ্ত শরীর নিয়ে। আরিয়ানের যে কালো কারটা আছে সেটা বিরাট বড়, সোফা সিস্টেম, অনেকটা ছোট্টখাট্ট রুমের মতো লাগে। যেহেতু তাকে প্রায় বিভিন্ন যাওয়া লাগে, তখন তাই পোশাক থেকে প্রায় যাবতীয় জিনিস রাখা থাকে। তাই তো এত দ্রুত পোশাক বদলে নিতে পারল। নিজের গেট আপ চেঞ্জ করে চলে এসেছে। দ্রুত তার হৃদু পাখিটাকে যে সামলাতে হবে। মেয়েটা একদম বাচ্চা, তবে ওর নেচারই খুব ভালো লাগে। ওর এরকম আচরণগুলো খুব এনজয় করে, ওর বাচ্চামিগুলো সব ঠিকঠাক হতে পারলেও ক্ষতস্থানে কিছু দিতে পারেনি। শরীর ব্যথা, তবুও তার কাছে এসব কিছুই না। এগুলো এমনিতেও তার সহ্য করার অভ্যাস আছে। আগে তার বউ, তারপর অন্য কিছু। ঋদ্ধিকে কাঁধে নিয়ে আসার সময় সবাই হা করে তাকিয়েছিল। ঋদ্ধির তো সবার মুখ দেখে খুব মজা লাগছিল। চারদিকে ছেলে মেয়ে তাদের ঘিরে আছে, তাই গার্ডসগুলো সবাইকে আটকে রাস্তা দেয় ওদের। ঋদ্ধিকে আরেকজনের সাথে দেখে একজোড়া চোখ জ্বলন্ত আগুন চোখে তাকিয়ে রইল তাদের দিকে। একবার যেতে চাইছিল, বাট গার্ডগুলোর জন্য পারেনি। ঋদ্ধি কাঁধ থেকে একটু নিচে নেমে ছোট বাচ্চার মতো আরিয়ানের কোলে চলে আসে, আর ঘাড়ে মুখ গুজে আরিয়ানের শরীর থেকে পাগল করা স্মেল নিতে থাকে। হঠাৎ কি যেন ভেজা ভেজা লাগে, পানির মতো মনে হচ্ছে না। একটু খেয়াল করলো এটা আরিয়ানের হাতে অনুভব করছে। ঋদ্ধি দেখে
রীতি দেখের জন্য তৎক্ষণাৎ নামতে চাইলে তাকে আরিয়ান নামতে না দিয়ে আরো চাপটে ধরে শক্ত করে। রীতি খুসখুস করতেই থাকে শুধু দেখার জন্য। ওর মনে কেমন জানি কিছু একটা খচখচ করছে। ওটা অনুভব করার পর থেকেই না দেখা পর্যন্ত শান্তি পাচ্ছে না। আরিয়ান ঋত্বিকে তার বিরাট বড় গাড়িটায় বসিয়ে দেয়। আরিয়ানের গাড়ি, আরিয়ানের পার্সোনালিটি, সব কিছু দেখে সবাই মুগ্ধ চোখে দেখতে থাকে। হাঁ করে তাকিয়ে থাকে সবাই। সকালে ওকে অতি ফর্সা দেখলো, এখন কালো দেখলো। ব্যাপারটা সবাই মাথায় আসলেও কেউ খাটালো না। সবাই হাঁ করে তাকিয়ে থাকলো, মনে হচ্ছে যেন খুব ইন্টারেস্টিং সিনেমা হচ্ছে। কিন্তু ওদের একজন না, এখন দুইজন খুব ভালো চোখে দেখছে না। একজন রাগে ফুলছে তার জিনিস স্বর্ণকার হওয়ার, আর একজন ছিনিয়ে নেওয়ার জন্য ছক কষছে। ডাইনি একটা। আরিয়ান ঋত্বিককে উঠিয়ে ঋত্বির ফ্রেন্ডরাকে বাই বলে উঠে পড়ল। ঋত্বিককে বলল, জান, তুমি কি বাচ্চা? হ্যাঁ, এভাবে ওদের সাথে লড়াই করছিলে কেন? লড়াই করবো না তো কি করব? ওরা আমার বরের দিকে নজর দিবে কেন? চোখ উপড়ে ফেলবো সব কটার। তোকে শুধু আমি দেখবো, আর কেউ না। এটা শুধুই আমার অধিকার। এই জান, তুমি তুমি আমাকে তুমি করে ডাকলে? ইস, আরেকবার বলো না জান। তোর মুখে ডাকটা যে কি সুন্দর লাগছিল, একদম মিষ্টি লাগছিল, খেয়ে ফেলতে ইচ্ছে করছিল। আর আমার জানটা যে আমায় এত ভালোবাসে জানতাম না তো। আমার জান আমার কাছে থাকলে আর কে দেখবে না দেখবে, হু কেয়ার্স। আমার জান আমাকে কাউকে দেখতে দিবে না। তো আচ্ছা, কালকে থেকে বোরখা পরে আসবো, তাহলে আর কেউ দেখতে পাবে না। আরিয়ানের কথায় প্রথমে তুমি, তারপর ভালোবাসার কথা বলায় থতমত খেয়ে গিয়েছিল, কিন্তু শেষের কথায় হাসতে লাগলো। আপনি বোরকা পরবেন, শুধু মজা হবে, খুব মজা হবে, তাই না? ইস, তাহলে আপনি আমার সাথে থাকলে সবাই বলবে বডি বিল্ডার বোরখাওয়ালি বান্ধবী। তোমার জন্য আমি সব করতে পারি। এই, তুমি হাসবা না একদম। তোমার জন্যই তো বোরকা পরবো বলেছি। তাছাড়া মেইলি ড্রেস পরার এত শখ নাই। আমার মুখ গোমরা করে বললাম। তবু রীতি হাসছে। ওর বরকে বোরখাতে বোরখাওয়ালি বান্ধবী বললে খুব মজাদার বিষয়। সেটা ওর কাছে চোখ বন্ধ করে হেসে যাচ্ছে। আরিয়ান ওর হাসি দেখে খুব বিরক্ত লাগছে। আরিয়ান দেখে রীতির হাসি থামতেই না, ওকে তো মজা করে বলেছিল, কিন্তু না, ওর হাসি থামাতে হবে। তাই তো হাসি থামিয়ে দিল এবার। রীতি এবার চোখ বড় বড় করে ফেলল। আরিয়ান যে এমন কিছু করবে ও ভাবতেই পারেনি। তাও আবার গাড়ির ভেতর। হায় হায়, ড্রাইভার আর জনি ভাইয়া আছে, ওরা দেখলে কি ভাববে? আরিয়ান রীতির অবস্থা দেখে মুচকি মুচকি হাসলো। বেশ করেছি, এবার আমাকে নিয়ে হাসো তো। হাসলেই ভালো, আবার মিষ্টি পাবো তাহলে। কি টেস্ট। রীতিকে ছেড়ে দিয়ে রীতির দিকে তাকিয়ে দেখে বেচারি লজ্জায় লাল নীল কালো হয়ে একদম চুপ হয়ে গেছে। আরিয়ান রীতিকে বুকে চড়িয়ে নিয়ে বলে, ইস, আমার বউটা তো আদর পেয়ে একদম লাল টমেটো হয়ে গেছে। এরকম থাকলে কিন্তু খেয়ে ফেলবো। রীতি আরিয়ানের এমন কথা শুনে আরো লজ্জা পেয়ে আরিয়ানের বুকে মুখ ঘষল। আরিয়ান রীতিকে এমন আরো লজ্জা পেতে দেখে মুচকি মুচকি হাসতে থাকলো। আরিয়ান সোফা সেটের মতো সিটগুলোতে পুরো শরীর এলিয়ে দিল। তারপর ঋত্বিকে নিজের বুকে তুলে ঋদ্ধির মাথাটা বুকে চেপে ধরল, আর ঋদ্ধির সিল্কি চুলে হাত বোলাতে লাগলো। আহ, এবার শান্তি লাগছে বুকটাতে। এতক্ষণ ব্যথা লাগলেও দাঁতে দাঁত চেপে সহ্য করছিল, কিন্তু এখন শান্তি লাগছে। ব্যথা যেন বেলিন হয়ে গেছে এই শান্তির কাছে। ঋদ্ধি আরিয়ানকে ভালোভাবে চাপটে ধরল, কিন্তু আবারও সেই জায়গায় হাত পড়ায় ততক্ষণাৎ মনে পড়ল তখনকার কথা। আরিয়ান চোখ বন্ধ করে বুকের শান্তি অনুভব করছিল, কিন্তু ঋদ্ধি হুড়মুড় করে বসে বসে হাত চেক করতে লাগলো। দেখে নেভি ব্লু শার্টটায় রক্ত লেগে আছে। রক্ত? রক্ত কোথা থেকে আসলো আপনার হাতে? দেখি দেখি কি হয়েছে। আপনি আপনি কোথাও ব্যথা পেয়েছেন? কাঁদো কাঁদো ভাবে বলল, জান, কিছু হয়নি আমার। এই দেখো,
আমি একদম ঠিক আছি। রীতি আরিয়ানের দিকে এবার ভালো করে তাকিয়ে দেখল। মুখে মারের দাগ, চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, চোখে কেমন ক্লান্তি ভাব, চোখগুলো লাল হয়ে আছে, কেমন ব্যথাতুত হাসি মুখে লেগে আছে। এবার রীতি কেঁদেই দিল আরিয়ানকে এরকম দেখে। আরিয়ান এবার চমকে উঠল। এই জান, কি হলো? প্লিজ কেঁদো না জান, তোমার কান্না যে আমার সহ্য হয় না জান। তুমি আমার একমাত্র কাছের মানুষ, আমার তো কেউ নাই তুমি ছাড়া। তোমাকে এভাবে দেখলে খুব কষ্ট লাগে জান। চুপ করো জান প্লিজ। রীতি আরো জোরে জোরে হিচকি তুলে কাঁদতে লাগলো। আরিয়ানের আর সহ্য হচ্ছিল না রীতির কান্না, তাই তো সারা মুখে চুমুতে চুমুতে ভরিয়ে দিতে লাগলো, যেন কান্না থামানোর এক মূল্যবান প্রচেষ্টা। কিছুক্ষণ পরেই আরিয়ানের প্রচেষ্টা দারুণভাবে কাজে দিল। রীতি থেমে গিয়েছে, চুপচাপ আরিয়ানের দেয়া ভালোবাসা উপভোগ করছে। আরিয়ান থেমে গেলে কিছুক্ষণ পর বলল, কিভাবে হাতে মুখে ব্যথা পেয়েছেন? ও তেমন কিছু না জান, ভালো হয়ে যাবে। তোমাকে কিভাবে বলি জান, আমি যে একজন মাফিয়া। আমি তো এই পথ ছাড়তেও পারবো না। দেশের মানুষগুলোর যে আমাকে খুব প্রয়োজন তাদের। কিন্তু তোমাকে সব সত্যি বলে দিব, কিন্তু এখন না। তোমার আমার সম্পর্ক আর একটু গাঢ় হতে দাও, তখন ঠিক তোমাকে বলবো। আমি জানি তুমি আমাকে ভুল বুঝবে না, আমাকে যথেষ্ট সাপোর্ট করবে। মনে মনে বলল আরিয়ান। রীতি চট করে আরিয়ানের শার্ট খুলতে লাগলো। এই, এ কি করছো জান? পরক্ষণেই আরিয়ানের মাথায় দুষ্ট বুদ্ধি খেলে গেল। জান প্লিজ, তুমি আমার লুটে ইজ্জত নিও না। হায় হায়, আমি সমাজে মুখ দেখাতে পারবো না। এখন আমার কি হবে গো আল্লাহ। ইস, কি নাটক শুরু করলো। রীতি আরিয়ানের কথায় হকচকিয়ে গেছিল এমন কথায়। পরে আরিয়ানের মুখে শয়তানি হাসি দেখেই বুঝে গেল মজা করছে, তাই রীতিও কড়া চোখে তাকালো। আর অমনি আরিয়ান ভেগি পিল্লির ন্যায় চুপসে গেল। আরিয়ানের শার্ট খুলতে খুলতেই বাড়ি চলে আসে, কিন্তু রীতি বলে দেয় তারা কিছুক্ষণ পর আসছে, বলে ওদের চলে যেতে বলে। আরিয়ানের শার্ট খুলতে অস্বস্তি লাগলেও কিছু করার নাই, ভাবে তবুও কাজ চালিয়ে যায়। এখন রীতির সামনে আরিয়ানের জিম করা আকর্ষণীয় লোমস প্রশস্ত বুক দেখা যাচ্ছে। রীতি আরো ঘাবড়ে যাচ্ছে, ঘামতে শুরু করে এসির মধ্যেও। আর আরিয়ান তো তার রূপবতী পরীটাকে দেখতে ব্যস্ত। খুব ইচ্ছে করছে তার বউকে আরো কাছে পেতে। রীতি আরিয়ানের বুক দেখে ঢোকের পর ঢোক গিলছে, ইচ্ছে করছে ওই বুকে অসংখ্য ভালোবাসা দিতে। মাথা কেমন ভনভন করছে, কান থেকে গরম ধোঁয়া বের হচ্ছে মনে হচ্ছে, হাত পা কাঁপছে প্রচুর, ঠোঁট কাঁপছে। আর আরিয়ান এখন সেই ঠোঁটের দিকে একমনে তাকিয়ে আছে তৃষ্ণার্ত ভাবে। রীতি নিজেকে খুব করে কন্ট্রোল করতে চাইছে, চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নিল। তারপর কাঁপা কাঁপা হাতে পুরো শার্ট খুলে হাতের দিকে তাকিয়ে আটকে উঠল। আরিয়ানের গাড়িতেই ফার্স্ট এইড বক্স ছিল, তাই তা নিয়ে তুলা দিয়ে রক্ত পরিষ্কার করে সুন্দর করে যা যা লাগে তা দিয়ে ব্যান্ডেজ করে দিল। আরিয়ানের রক্ত পরিষ্কার করার সময় কেঁপে কেঁপে উঠছিল আরিয়ান, তবুও তার ধ্যান সেদিকে বিন্দুমাত্র ছিল না। তার ধ্যান তো পুরো রীতির ওপর পড়ে আছে। রীতি মুখের শরীরের সব জায়গায় ক্ষতগুলোতে ঔষধ লাগিয়ে দিল। তারপর আরিয়ানের দিকে তাকাতেই দেখে কেমন নেশাতুত হয়ে তাকিয়ে আছে। মিমি বলল, আমি কি স্যারকে ডেকে আনবো? বাট আরিয়ান নিষেধ করে সে বলল সে খুব দ্রুত আসছে, ততক্ষণ ওকে সামলানোর চেষ্টা করতে। কিন্তু ঋদ্ধি ওকে সামলানো ওই আরিয়ানই পারবে। তাই তো ছুটে এসেছে তার পরিটার কাছে এই আঘাতপ্রাপ্ত শরীর নিয়ে। আরিয়ানের যে কালো কারটা আছে সেটা বিরাট বড়, সোফা সিস্টেম, অনেকটা ছোট্টখাট্ট রুমের মতো লাগে। যেহেতু তাকে প্রায় বিভিন্ন চাওয়া লাগে, তখন তাই পোশাক থেকে প্রায় যাবতীয় জিনিস রাখা থাকে। তাই তো এত দ্রুত পোশাক বদলে নিতে পারল, নিজের গেট আপ চেঞ্জ করে চলে এসেছে। দ্রুত তার হৃদু পাখিটাকে যে সামলাতে হবে। মেয়েটা একদম বাচ্চা, তবে ওর নেচারই খুব ভালো লাগে।
ওর এরকম আচরণগুলো, খুব এনজয় করে ওই বাচ্চামিগুলো, খুব এনজয় করে ওর বাচ্চামিগুলো। সব ঠিকঠাক হতে পারলেও ক্ষতস্থানে কিছু দিতে পারেনি, শরীর ব্যথা। তবুও তার কাছে এসব কিছুই না, এগুলো এমনিতেও তার সহ্য করার অভ্যাস আছে। আগে তার বউ, তারপর অন্য কিছু। ঋদ্ধিকে কাঁধে নিয়ে আসার সময় সবাই হা করে তাকিয়েছিল। ঋদ্ধির তো সবার মুখ দেখে খুব মজা লাগছিল। চারদিকে ছেলে মেয়ে তাদের ঘিরে আছে, তাই গার্ডসগুলো সবাইকে আটকে রাস্তা দেয় ওদের। ঋদ্ধিকে আরেকজনের সাথে দেখে একজোড়া চোখ জ্বলন্ত আগুন চোখে তাকিয়ে রইল তাদের দিকে। একবার যেতে চাইছিল, বাট গার্ডগুলোর জন্য পারেনি। ঋদ্ধি কাঁধ থেকে একটু নিচে নেমে ছোট বাচ্চার মতো আরিয়ানের কোলে চলে আসে, আর ঘাড়ে মুখ গুজে আরিয়ানের শরীর থেকে পাগল করা স্মেল নিতে থাকে। হঠাৎ কি যেন ভেজা ভেজা লাগে, পানির মতো মনে হচ্ছে না। একটু খেয়াল করলো এটা আরিয়ানের হাতে অনুভব করছে। ঋদ্ধি দেখের জন্য তৎক্ষণাৎ নামতে চাইলে তাকে আরিয়ান নামতে না দিয়ে আরো চাপটে ধরে শক্ত করে। ঋদ্ধি খুসখুস করতেই থাকে শুধু দেখার জন্য। ওর মনে কেমন জানি কিছু একটা খচখচ করছে। ওটা অনুভব করার পর থেকেই না দেখা পর্যন্ত শান্তি পাচ্ছে না। আরিয়ান ঋদ্ধিকে তার বিরাট বড় গাড়িটায় বসিয়ে দেয়। আরিয়ানের গাড়ি, আরিয়ানের পার্সোনালিটি, সব কিছু দেখে সবাই মুগ্ধ চোখে দেখতে থাকে, হা করে তাকিয়ে থাকে সবাই। সকালে ওকে অতি ফর্সা দেখলো, এখন কালো দেখলো। ব্যাপারটা সবাই মাথায় আসলেও কেউ খাটালো না। সবাই হা করে তাকিয়ে থাকলো, মনে হচ্ছে যেন খুব ইন্টারেস্টিং সিনেমা হচ্ছে। কিন্তু ওদের একজন না, এখন দুইজন খুব ভালো চোখে দেখছে না। একজন রাগে ফুলছে তার জিনিস স্বর্ণকার হওয়ার, আর একজন ছিনিয়ে নেওয়ার জন্য ছক কষছে। ডাইনি একটা। আরিয়ান ঋদ্ধিকে উঠিয়ে ঋদ্ধির ফ্রেন্ডরাকে বাই বলে উঠে বলল। ঋদ্ধিকে বলল, জান তুমি কি বাচ্চা? হ্যাঁ, এভাবে ওদের সাথে লড়াই করছিলে কেন? লড়াই করবো না তো কি করব? ওরা আমার বরের দিকে নজর দিবে কেন? চোখ উপড়ে ফেলবো সব কটায়। তোকে শুধু আমি দেখবো, আর কেউ না। এটা শুধুই আমার অধিকার। এই জান, তুমি তুমি আমাকে তুমি করে ডাকলে? ইস, আরেকবার বলো না জান। তোর মুখে ডাকটা যে কি সুন্দর লাগছিল, একদম মিষ্টি লাগছিল, খেয়ে ফেলতে ইচ্ছে করছিল। আর আমার জানটা যে আমায় এত ভালোবাসে জানতাম না তো। আমার জান আমার কাছে থাকলে আর কে দেখবে না দেখবে, হু কেয়ার্স। আমার জান আমাকে কাউকে দেখতে দিবে না। তো আচ্ছা, কালকে থেকে বোরখা পরে আসবো, তাহলে আর কেউ দেখতে পাবে না। আরিয়ানের কথায় প্রথমে তুমি, তারপর ভালোবাসার কথা বলায় থতমত খেয়ে গিয়েছিল, কিন্তু শেষের কথায় হাসতে লাগলো। আপনি বোরকা পরবেন, শুধু মজা হবে, খুব মজা হবে, তাই না? ইস, তাহলে আপনি আমার সাথে থাকলে সবাই বলবে বডি বিল্ডার বোরখাওয়ালি বান্ধবী। তোমার জন্য আমি সব করতে পারি। এই তুমি হাসবা না একদম, তোমার জন্যই তো বোরকা পরবো বলেছি। তাছাড়া মেইলি ড্রেস পরার এত শখ নাই। আমার মুখ গোমরা করে বললাম। তবু রীতি হাসছে। ওর বরকে বোরখাতে বোরখাওয়ালি বান্ধবী বললে খুব মজাদার বিষয়। সেটা ওর কাছে চোখ বন্ধ করে হেসে যাচ্ছে। আরিয়ান ওর হাসি দেখে খুব বিরক্ত লাগছে। আরিয়ান দেখে রীতির হাসি থামতেই না, ওকে তো মজা করে বলেছিল, কিন্তু না, ওর হাসি থামাতে হবে, তাই তো হাসি থামিয়ে দিল এবার। রীতি এবার চোখ বড় বড় করে ফেলল। আরিয়ান যে এমন কিছু করবে ও ভাবতেই পারেনি, তাও আবার গাড়ির ভেতর। হায় হায়, ড্রাইভার আর জনি ভাইয়া আছে, ওরা দেখলে কি ভাববে? আরিয়ান রীতির অবস্থা দেখে মুচকি মুচকি হাসলো। বেশ করেছি, এবার আমাকে নিয়ে হাসো তো। হাসলেই ভালো, আবার মিষ্টি পাবো তাহলে। কি টেস্ট। ঋদ্ধিকে ছেড়ে দিয়ে ঋদ্ধির দিকে তাকিয়ে দেখে বেচারি লজ্জায় লাল নীল কালো হয়ে একদম চুপ হয়ে গেছে। আরিয়ান ঋদ্ধিকে বুকে চড়িয়ে নিয়ে বলে, ইস, আমার বউটা তো আদর পেয়ে একদম লাল টমেটো হয়ে গেছে।
এরকম থাকলে কিন্তু খেয়ে ফেলবো। রীতি আরিয়ানের এমন কথা শুনে আরো লজ্জা পেয়ে আরিয়ানের বুকে মুখ গুজল। আরিয়ান রীতিকে এমন আরো লজ্জা পেতে দেখে মুচকি মুচকি হাসতে থাকলো। আরিয়ান সোফা সেটের মতো সিটগুলোতে পুরো শরীর এলিয়ে দিল। তারপর ঋদ্ধিকে নিজের বুকে তুলে ঋদ্ধির মাথাটা বুকে চেপে ধরল আর ঋদ্ধির সিল্কি চুলে হাত বোলাতে লাগলো। আহ, এবার শান্তি লাগছে বুকটাতে। এতক্ষণ ব্যথা লাগলেও দাঁতে দাঁত চেপে সহ্য করছিল, কিন্তু এখন শান্তি লাগছে। ব্যথা যেন বেলিন হয়ে গেছে এই শান্তির কাছে। ঋদ্ধি আরিয়ানকে ভালোভাবে চাপটে ধরল, কিন্তু আবারও সেই জায়গায় হাত পড়ায় ততক্ষণাৎ মনে পড়ল তখনকার কথা। আরিয়ান চোখ বন্ধ করে বুকের শান্তি অনুভব করছিল, কিন্তু ঋদ্ধি হুড়মুড় করে বসে বসে হাত চেক করতে লাগলো। দেখে নেভি ব্লু শার্টটায় রক্ত লেগে আছে। রক্ত? রক্ত কোথা থেকে আসলো আপনার হাতে? দেখি দেখি কি হয়েছে। আপনি আপনি কোথাও ব্যথা পেয়েছেন? কাঁদো কাঁদো ভাবে বলল, জান, কিছু হয়নি আমার। এই দেখো, আমি একদম ঠিক আছি। রীতি আরিয়ানের দিকে এবার ভালো করে তাকিয়ে দেখল। মুখে মারের দাগ, চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, চোখে কেমন ক্লান্তি ভাব, চোখগুলো লাল হয়ে আছে, কেমন ব্যথাতুত হাসি মুখে লেগে আছে। এবার রীতি কেঁদেই দিল আরিয়ানকে এরকম দেখে। আরিয়ান এবার চমকে উঠল। এই জান, কি হলো? প্লিজ কেঁদো না জান। তোমার কান্না যে আমার সহ্য হয় না জান। তুমি আমার একমাত্র কাছের মানুষ। আমার তো কেউ নাই তুমি ছাড়া। তোমাকে এভাবে দেখলে খুব কষ্ট লাগে জান। চুপ করো জান, প্লিজ। রীতি আরো জোরে জোরে হিচকি তুলে কাঁদতে লাগলো। আরিয়ানের আর সহ্য হচ্ছিল না রীতির কান্না, তাই তো সারা মুখে চুমুতে চুমুতে ভরিয়ে দিতে লাগলো, যেন কান্না থামানোর এক মূল্যবান প্রচেষ্টা। কিছুক্ষণ পরেই আরিয়ানের প্রচেষ্টা দারুণভাবে কাজে দিল। রীতি থেমে গিয়েছে, চুপচাপ আরিয়ানের দেয়া ভালোবাসা উপভোগ করছে। আরিয়ান থেমে গেলে কিছুক্ষণ পর বলল, কিভাবে হাতে মুখে ব্যথা পেয়েছেন? ও তেমন কিছু না জান, ভালো হয়ে যাবে। তোমাকে কিভাবে বলি জান, আমি যে একজন মাফিয়া। আমি তো এই পথ ছাড়তেও পারবো না। দেশের মানুষগুলোর যে আমাকে খুব প্রয়োজন তাদের। কিন্তু তোমাকে সব সত্যি বলে দিব, কিন্তু এখন না। তোমার আমার সম্পর্ক আর একটু গাঢ় হতে দাও, তখন ঠিক তোমাকে বলবো। আমি জানি তুমি আমাকে ভুল বুঝবে না, আমাকে যথেষ্ট সাপোর্ট করবে। মনে মনে বলল আরিয়ান। রীতি চট করে আরিয়ানের শার্ট খুলতে লাগলো। এই, এ কি করছো জান? পরক্ষণেই আরিয়ানের মাথায় দুষ্ট বুদ্ধি খেলে গেল। জান প্লিজ, তুমি আমার লুটে ইজ্জত নিও না। হায় হায়, আমি সমাজে মুখ দেখাতে পারবো না। এখন আমার কি হবে গো আল্লাহ। ইস, কি নাটক শুরু করলো। রীতি আরিয়ানের কথায় হকচকিয়ে গেছিল এমন কথায়। পরে আরিয়ানের মুখে শয়তানি হাসি দেখেই বুঝে গেল মজা করছে, তাই রীতিও কড়া চোখে তাকালো। আর অমনি আরিয়ান ভেগি পিল্লির ন্যায় চুপসে গেল। আরিয়ানের শার্ট খুলতে খুলতেই বাড়ি চলে আসে, কিন্তু রীতি বলে দেয় তারা কিছুক্ষণ পর আসছে, বলে ওদের চলে যেতে বলে। আরিয়ানের শার্ট খুলতে অস্বস্তি লাগলেও কিছু করার নাই, ভাবে তবুও কাজ চালিয়ে যায়। এখন রীতির সামনে আরিয়ানের চিম করা আকর্ষণীয় লোমস প্রশস্ত বুক দেখা যাচ্ছে। রীতি আরো ঘাবড়ে যাচ্ছে, ঘামতে শুরু করে এসির মধ্যেও। আর আরিয়ান তো তার রূপবতী পরীটাকে দেখতে ব্যস্ত। খুব ইচ্ছে করছে তার বউকে আরো কাছে পেতে। রীতি আরিয়ানের বুক দেখে ঢোকের পর ঢোক গিলছে, ইচ্ছে করছে ওই বউকে অসংখ্য ভালোবাসা দিতে। মাথা কেমন ভনভন করছে, কান থেকে গরম ধোঁয়া বের হচ্ছে মনে হচ্ছে, হাত পা কাঁপছে প্রচুর, ঠোঁট কাঁপছে। আর আরিয়ান এখন সেই ঠোঁটের দিকে একমনে তাকিয়ে আছে তৃষ্ণার্ত ভাবে। রীতি নিজেকে খুব করে কন্ট্রোল করতে চাইছে, চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নিল। তারপর কাঁপা কাঁপা হাতে পুরো শার্ট খুলে হাতের দিকে তাকিয়ে আটকে উঠল। আরিয়ানের গাড়িতেই ফার্স্ট এইড বক্স ছিল, তাই তা নিয়ে তুলা দিয়ে রক্ত পরিষ্কার করে সুন্দর করে যা যা লাগে
তা দিয়ে ব্যান্ডেজ করে দিল। আরিয়ানের রক্ত পরিষ্কার করার সময় কেঁপে কেঁপে উঠছিল আরিয়ান, তবুও তার ধ্যান সেদিকে বিন্দুমাত্র ছিল না। তার ধ্যান তো পুরো ঋদ্ধির ওপর পড়ে আছে। ঋদ্ধি মুখের শরীরের সব জায়গায় ক্ষতগুলোতে ঔষধ লাগিয়ে দিল। তারপর আরিয়ানের দিকে তাকাতেই দেখে কেমন নেশাতুর হয়ে তাকিয়ে আছে। আরিয়ানের রক্ত পরিষ্কার করার সময় কেঁপে কেঁপে উঠছিল আরিয়ান, তবুও তার ধ্যান সেদিকে বিন্দুমাত্র ছিল না। তার ধ্যান তো পুরো ঋদ্ধির ওপর পড়ে আছে। ঋদ্ধি মুখের শরীরের সব জায়গায় ক্ষতগুলোতে ঔষধ লাগিয়ে দিল। তারপর আরিয়ানের দিকে তাকাতেই দেখে কেমন নেশাতুর হয়ে তাকিয়ে আছে। আরিয়ান আস্তে আস্তে ঋদ্ধির দিকে এগিয়ে আসে। আরিয়ান কাছে আসায় ঋদ্ধির নিঃশ্বাস ভারী হয়ে আসে। চোখের পাপড়ি কাঁপছে, ঠোঁট কাঁপছে, হাত পা কাঁপছে, বুক ধুক ধুক করছে। নিচের হার্টবিট নিজেই শুনতে পারছে, যা খুব জোর পিট করছে। ইচ্ছে করছে হাত দিয়ে ধরে থামিয়ে দিতে, সহ্য করতে পারছে না। মনে হচ্ছে অজ্ঞান হয়ে যাবে একটু পরেই। আরিয়ান ঋদ্ধির অনেকটা কাছে চলে এসেছে। একে অপরের নিঃশ্বাস বাড়ি খাচ্ছে মুখে। আরিয়ান আস্তে আস্তে চোখগুলো বন্ধ করে নেয়। ঋদ্ধি আরিয়ানের হাত খামচে ধরে চোখ বন্ধ করে আবেশে দুইজন খুব কাছাকাছি। আর একটু হলে হয়তো আরিয়ান তার পরিটাকে খুব করে অনেক ভালোবাসা দিয়ে দিত, কিন্তু তার পারল না। কারণ বাধা দেওয়ার ওই যে স্পেশাল যন্ত্র আছে, সেটাই দিল তাদের ভালোবাসির ব্যাঘাত ঘটিয়ে। কি বুঝলেন না তো? আরে এটা কোনো কথা হলো? ওই যে ব্যাঘাত ঘটানোর জন্য তো ফোন আছে, যার রিংটোনটাই যথেষ্ট এসবে। আরিয়ান প্রচুর বিরক্তি নিয়ে ঋদ্ধির ঘাড়ে ধপ করে পরে মুখ খুঁজল। উফ, সময় আর পেল না রিংটোনটা বাজার। অসহ্য। বউটাকে একটু আদরিত করতে চাইছিল। কি এমন চেয়েছে? হ্যাঁ। এদিকে ঋদ্ধি মুখ টিপে টিপে হাসছে। আরিয়ান বুঝতে পেরে বলল, খুব হাসি পাচ্ছে না? ঠিক আছে, রাতের শাস্তি পাবা। বলেই ফোনটা একরাশ বিরক্তি নিয়ে রিসিভ করলো। কিন্তু রিসিভ করে যা শুনল তাতে আরো মনটা খারাপ হয়ে গেল। ঋদ্ধি আরিয়ানের মুখ কালো করা দেখে জিজ্ঞেস করলো কি হয়েছে, কিন্তু আরিয়ান কান থেকে ফোন নামিয়ে সেই থেকে যে চুপচাপ বসে আছে তো আছেই। ঋদ্ধি এত জিজ্ঞেস করেও বলল না। হঠাৎ বলল, চলো যান, বাসায় যাই, তারপর বলবো। ঋদ্ধি আরিয়ানের দিকে কিছুক্ষণ তাকিয়ে বের হতে যাবে, তখন দেখলো আরিয়ান শার্টের বোতাম লাগিয়ে পরিপাটি হয়ে গেট খুলে ঋদ্ধির দিকে হাত বাড়িয়ে আছে। ঋদ্ধি হাতের দিকে তাকিয়ে কিছু না বলে হাতে হাত রেখে বেরিয়ে আসলো। সার্ভেন্টগুলো ওদের আসতে দেখে জলদি করে শরবত বানিয়ে নিয়ে গেল ওদের জন্য। আরিয়ান ঋদ্ধি শরবতটা খেয়ে ঋদ্ধিকে ফ্রেশ হতে বলল। ঋদ্ধি জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গোসল করে নিল। তারপর বের হয়ে দেখল আরিয়ান চুপচাপ বসে ফ্লোরের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। ঋদ্ধি আরিয়ানের কাছে গিয়ে বলল, কি হলো? ফ্রেশ হবেন না? ফ্রেশ হয়ে আসেন, আমি গিয়ে লাঞ্চ রেডি করতে বলি কি। আরিয়ান একবার ঋদ্ধির দিকে তাকিয়ে উঠে গেল। ঋদ্ধি ঠিকঠাক হয়ে নিচে চলে গেল। আরিয়ান গোসল করে নিল। বের হয়ে দেখল রুমে ঋদ্ধি নাই, নিচে গেছে। তাই ড্রেস পরে চুল ঠিকঠাক করে ফিটফাট হয়ে টেবিলে বসে পড়ল। ঋদ্ধি খাবারের বাটি নিয়ে টেবিলে রেখে আরিয়ানকে সার্ভ করে দিল। আরিয়ান সার্ভেন্টদের ইশারা করে যেতে বললে ওনারা চলে যায়, আর ঋদ্ধিকে টান দিয়ে কোলে বসায় আর ওকে খাইয়ে দেয়, আর নিজেই খেয়ে নেয়। এটা আরিয়ানের রোজকার অভ্যাস। খাবার সময় ঋদ্ধিকে সবসময় কোলে বসিয়ে নিজেও খাবে, ওকেও খাওয়াবে। ঋদ্ধি আগে আগে বাধা দিলেও এখন দেয় না, বরং ওর ভালোই লাগে। আরিয়ান ওর কাছে থাকলে ওর খুব ভালো লাগে, খুব সুখ সুখ অনুভূত হয়। আগে বাবা মার জন্য মন কাঁদত, এখন আর অতটা কষ্ট হয় না, বরং আরিয়ানের কাছে না থাকলেই ফাঁকা ফাঁকা লাগে ওর। ঋদ্ধি খাচ্ছে আর আরিয়ানকে দেখছে। চুলগুলো ভিজা হয়ে আছে, খুব স্নিগ্ধ দেখাচ্ছে ওকে। বরটা এত সুন্দর যে ক্রাশ খেতে খেতে পেট ভরে যাবে। সাদা কালো শ্যামলা যেমনই রঙেরই রাখুক না কেন, তবু ওকে দেখে একই রকম লাগে। সুন্দর, হ্যান্ডসাম,
ক্রাশ সবকিছুই বলা যায়। রীতি খেতেই আছে, কিন্তু ওর খাওয়া শেষ হয়েছে, আরিয়ানের আঙ্গুলে কামড় বসিয়ে দিয়েছে, ওর সেদিকে ধ্যান নাই একদম। আরিয়ান ঋত্বিককে ওর দিকে এক ধ্যানে তাকাতে দেখে মুচকি হাসলো, আর দেখলো ওর আঙ্গুল কামড়ে দিয়েছে, ব্যথা করছে। সেটা চেপে গেল। বউটা দেখছে দেখুক, দীর্ঘ কয়েক মাস দেখতে পারবে না, তাই এখনই দেখে নিক। আরিয়ান ওখানেই প্লেটে হাত ধুয়ে ঋত্বির দিকে ঘুরে বসে ঋত্বির কপালে কপাল ঠেকিয়ে বলল, জান, হুম। এই জান, আমি না থাকলে তুমি আমাকে ছেড়ে থাকতে পারবে তো? আরিয়ানের মুখটা কষ্টে ছেয়ে আছে। ঋদ্ধি প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পেরে ঝট করে আরিয়ানের দিকে ভালো করে খেয়াল করে। কি বলেন আপনি? আপনাকে ছাড়া থাকবো কেন? আপনি কি আমাকে ছেড়ে চলে যাবেন? কাঁদো কাঁদো হয়ে বলল, কি কি বললেন আপনি? আপনি আমাকে ছেড়ে চলে যাবেন? সত্যি চলে যাবেন আপনি? আমি তাহলে কিভাবে থাকবো? কলার ধরে কাঁদতে শুরু করলো। আরিয়ান চুপ করে শুধু দেখছে ঋদ্ধির রিয়াক্ট। ও জানতে চাইছে ঋদ্ধির মনের কথা। ও একটু হলেও বুঝেছে ঋদ্ধি ওকে ভালোবাসে মনে মনে, কিন্তু মুখে বলছে না। ও যাওয়ার আগে একবার হলেও ওর মুখ থেকে ভালোবাসি কথাটা শুনতে চায়। কেউ তো আর আমাকে ভালোবাসে না, তাই চলে যাব। থেকে আর কি করব? কার জন্য থাকবো বলো? আই কি বললেন? কে বলল ভালোবাসে না? অনেক ভালোবাসে তো। আমি কোথাও যেতে দেব না আপনাকে। রীতি আরিয়ানকে জড়িয়ে ধরে বুকে মাথা দিয়ে আরিয়ানের টি শার্ট খামচে ধরে, কাঁদতে বলেই দিল। খুব জোরে জোরে কাঁদতে লাগলো। তবু আরিয়ান কিছু বলল না কাঁদার জন্য। রীতি যে আরিয়ানকে ছাড়া থাকতে পারবে না। আরিয়ান যে ওর অভ্যাস হয়ে গেছে। কই, কে এত ভালোবাসে আমাকে? আমি তো জানিই না। মিটি মিটি হাসতে হাসতে বলল আরিয়ান। আমি আমি ভালোবাসি তো আপনাকে, খুব ভালোবাসি। এবার আরিয়ানের খুশি আর দেখে কে। রীতির কোমর ধরে আরো কাছে টেনে বলে, ইস, সত্যি জান? রীতি কি বলেছে পরে বুঝতে পেরে আরিয়ানের দিকে একবার তাকিয়ে হুম বলে লজ্জায় আরও আরিয়ানের বুকে ঠুকে গেল। আরিয়ান তো খুশিতে রীতির মুখে শত সহস্র চুমু দিয়ে ভরে দিল। এই তো ভালোবাসার এক নতুন অধ্যায় শুরু। সেদিন তাদের টুকরো টুকরো ভালোবাসা দিয়ে কেটে গেল অনেক সময়। দেখতে দেখতে রাত নেমে এলো পৃথিবীর বুকে। আরিয়ান ঋত্বিকে বুকে ছড়িয়ে নিয়ে ভাবছে কেমন করে ওখানে কয়েকটা মাস থাকবে। না গেলে ও তো পারছে না, অনেক জরুরি ওখানে যাওয়া। তারপরে আবার ঋত্বিকেও নিয়ে যেতে পারছে না, একে তোর সামনে পরীক্ষা। তারপরে আবার ওখানেও ওকে একদম সময় দিতে পারবে না, নতুন জায়গা, ও একা থাকতে পারবে না। এসব ভেবেই দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল আরিয়ান। ঋদ্ধির দিকে তাকিয়ে দেখল এখনো জেগে আছে। হয়তো ভাবছে আমি ওকে ছেড়ে কোথায় যাব, কিন্তু আমারও তো যেতে ইচ্ছে করছে না ওকে ছেড়ে। ওকে ছাড়া যে এক মুহূর্ত থাকাও আমার জন্য কষ্টকর, কিন্তু এখন উপায় নাই, যেতেই হবে। তোমাকে একবারেই তোমার এক্সাম শেষে নিয়ে যাব আমার জগতে। ওখানের বাড়ি ঘরগুলো চেয়ে তোমাকে বরণ করার জন্য অপেক্ষা করে আছে। ঋদ্ধিকে চুলে চুমু দিয়ে ঋদ্ধিকে ডেকে উঠল। জান, হুম। আমি তোমাকে ছাড়া এই কয়েক মাস কেমন করে থাকবো বলো না? ঋদ্ধি আরিয়ানের কথা শুনে মাথা তুলে তাকালো আরিয়ানের দিকে। আরিয়ান দেখল ঋদ্ধির চোখে পানি টলমল করছে। আরিয়ানেরও ভালো লাগছে না, বউটার জন্য খারাপ লাগছে, বলার সাহসও পাচ্ছে না। ঋদ্ধি আরিয়ানকে চাপটে ধরে বলল, কোথাও যাবেন না আপনি, কোথাও যেতে হবে না আপনাকে আমাকে ছেড়ে। আমি কোথাও যেতে দেব না আপনাকে। কিন্তু আমাকে যেতেই হবে জান। ওখানে অফিসে অনেক সমস্যা হচ্ছে, সব কিছু সারতে সময় লাগবে অনেকটা। তোমাকে নিয়ে যেতাম, কিন্তু সেটাও তো পারছি না। তোমার সামনে এক্সাম, তারপরে আবার ওখানে তুমি একদম একা হয়ে যাবা। কারণ আমি কাজে প্রচুর ব্যস্ত থাকব। হয়তো বাসায় আসার সময়ও পাবো না, তখন তুমি থাকতে পারবে না একা একা। আমিও তোমায় একা রেখে কাজে মন দিতে পারবো না। আর তোমাকে আমার ওই বাড়িতে এইভাবেই নিয়ে যেতেও চাই না। আমার মিষ্টি বউটাকে আমি স্পেশালভাবে নিয়ে যাব।
একদম আরিয়ান স্পেশাল এন্ট্রি হবে আমার বউয়ের। এদিকে রীতি মুখ লুকিয়ে কাঁদতে লাগলো। ও যে আরিয়ানে অভ্যস্ত থাকবে কেমন করে ওকে ছাড়া। আরিয়ান বুঝতে পেরে বলল, এই যান প্লিজ, কেঁদো না, আমার খুব কষ্ট হয় তো। কাঁদতে কাঁদতে বলল, আমি আমি যে আপনাকে ছাড়া একদম থাকতে পারবো না। আমিও যাব আপনার সাথে, আমি থাকবো না এখানে। এই না না, এমন বলো না জানটা। তোমাকে কি করে বলি, অফিসের পাশাপাশি অন্য কাজও আছে, ওখানে যাওয়াই লাগবে। অনেক শত্রুরা আমার উপর ক্রুদ্ধ হয়ে আছে, আবার কিছু স্মাগলারও আছে, তাদের কাজ তো সম্পন্ন করতে দিতে পারি না, এটা আমার দেশেরও ব্যাপার। মনে মনে বলল আরিয়ান। প্লিজ আমাকে নিয়ে চলুন, আমিও যাব। কাঁদতে কাঁদতে হিচকে উঠিয়ে দিল। কয়েকদিনের মধ্যেই আরিয়ানকে বের হতে হবে। রীতি এভাবে কাঁদলে ও ওকে ছেড়ে যেতেই পারবে না। ওখানে একা রাখা তো অসম্ভব। না জানি কোন শত্রুতা করে ওর চানের উপর হামলা করে। এমনিতেই আবার ওকে সময় দিতে পারবে না। না বাবা, নিয়ে যাব না। ও এখানেই সেফটি থাকবে। ওর বাবার বাসায় রেখে আসবো। ওরা ওর কোনো যত্নের ত্রুটি করবে না, এটা জানি। না জান, তোমাকে নিয়ে যেতে পারবো না, তোমাকে ওখানে একলা রেখে শান্তি পাবো না। এখানে তুমি বাবার বাসায় সেফটি থাকবা। রীতির মন ঘোরানোর জন্য মজা করা শুরু করলো, আর ওর কাজটা সার্থকও হলো। রীতি ওর কথায় লাল নীল হলো লজ্জায়। ইস, আমার বউটা দেখি আমার আদর পেয়ে পেয়ে দিন দিন হট হয়ে যাচ্ছে। শয়তানি হাসি দিয়ে বলল আরিয়ান। এই কথা শুনেই রেগে ঋদ্ধি আরিয়ানের বুকে কিল খুশি বসিয়ে দিল। উফ জান, লাগে তো, আর মেরো না প্লিজ বউ, এই যে কান ধরছি, আর কখনো বলবো না। এই, তুই আমাকে এই খারাপ কথা বললি? ছি, হ্যাঁ। তুই জানিস না হট খারাপ ভাষা? আমাদের এলাকায় রাস্তায় কিছু খারাপ ছেলে আছে, ওরা আমাকে এসব বলতো, কিন্তু কিছু বলতে পারতাম না। এই কথা শুনলেই আমার গায়ে জ্বালা দিয়ে ওঠে। কাঁদতে কাঁদতে ঋদ্ধি কথাগুলো বলে আরিয়ানের দিকে তাকিয়ে দেখে চোখ লাল করে তাকিয়ে আছে। মানে খুব রেগে আছে, কিন্তু কেন তার ঋদ্ধি বুঝে উঠতে পারল না। ঋদ্ধি ভয়ে আর কোনো কথা বলল না, চুপ করে বসে থাকলো। আরিয়ান এবার মুখ খুলল। কোন হারামজাদা আমার বউকে এত খারাপ কথা বলে জ্বালাইছে? জান বলো তো, ওটা কোন জায়গা? আরিয়ান চৌধুরীর বউকে এসব বলেছে? ওর তো কলিজা আমি ছিঁড়ে ফেলবো। কি হলো বলো? ঋদ্ধি বলছিল না বলে ধমক দিয়ে উঠল। ধমক খেয়ে কেঁপে উঠল ঋদ্ধি, তাই চুপচাপ বলে দিল ভয়ে। আরিয়ান এমনিতে ভালো রেগে গেলে খুব খারাপ, তার ঋদ্ধি কয় মাসে পৌঁছে গেছে। আরিয়ান শুনে সাথে সাথে কল দিয়ে ওর লোককে বলে দিল ওই জায়গায় পাহারা দিতে। কাল যাবে ঋদ্ধিকে নিয়ে ওই ছেলেগুলোকে দেখতে। তখন বউ ছিল না তো কি হয়েছে, কিন্তু এখন তো এর শাস্তি পাবেই। ঋদ্ধিকে নিয়ে রুমে বসেছিল। রীতির বইগুলো আনা হয়নি, আর আরিয়ান কিছুদিনের মধ্যেই চিটাগাং যাবে। তখন তো ঋদ্ধি ওখানেই থাকবে, তাই আর নিয়ে আসতে যায়নি। ঋদ্ধি বসে বসে কার্টুন দেখছে আর গড়াগড়ি দিয়ে হাসছে। আরিয়ান ল্যাপটপ কোলে নিয়ে বসে কাজ করছিল। কিছু বলল না, এমনিতেই আরিয়ান যাবে, তাই মন খারাপ করে বসেছিল। এখন ব্যাপারটা ভুলে হাসি খুশি আছে, এটাই অনেক। এসব ভাবনার মাঝেই আরিয়ানের ফোন বেজে উঠল। হুট করে জামা কাপড় পরে তৈরি হয়ে বের হয়ে যায়। তারপর ঋদ্ধির কাছে গিয়ে কপালে চুমু দিয়ে বলে, জান আমি কিছুক্ষণের মধ্যে চলে আসব, কিন্তু তুমি খেয়ে ঘুমিয়ে যেও, আচ্ছা? জেগে থাকার দরকার নাই। কিন্তু এত রাতে একা থাকতে পারবো না, আমার ভয় লাগে। আপনি যাবেন না প্লিজ, না হলে আমিও যাব আপনার সাথে। আরিয়ান কিছু একটা ভাবল, দিয়া ঋদ্ধিকে নিয়ে যেতে রাজি হলো। আচ্ছা চলো, তোমাকে নিয়ে যাব, পাশেই একটা জায়গায় রাখবো, দিয়ে আমি কাজ থেকে ফিরেই ওখানে উঠবো। তোমাকে এখানে একা রেখে আমিও শান্তি পাবো না, এমনিতেই অনেক রাত। আচ্ছা। আরিয়ান ঋদ্ধিকে নিয়ে ওখানকার এক হোটেলে উঠল, কিন্তু দুর্ভাগ্যবশত এটা একটা হানিমুন প্যাকেজ হোটেল। এখানে হানিমুন কাপল আসে সব। আরিয়ান তবু আর কোনো রাস্তা না পেয়ে ওখানে রেখে গেল। দুইটা গার্ডকে রেখে বেরিয়ে পড়ল। আরিয়ান সেখানে এসেছে যেখানে চারাকে রাখা হয়েছে। আরিয়ান আজ ভেবেছিল চারাকে ছেড়ে দিবে, কিন্তু ঋদ্ধিকে সময় দেওয়ার আর জখমও ছিল, তাই আজ আর আসতে চায়নি।
কিন্তু যারা নাকি পাগলামো করতেছিল, তাই এখানে আসলো ছেড়ে দেওয়ার উদ্দেশ্য নিয়েই। যারা রুমে গিয়ে ওর সামনে একটা চেয়ার দিল। আরিয়ান এলো, তাতে আরিয়ান হাতে বন্দুক নিয়ে পা তুলে বসলো। হাতের বন্দুকটা ঘোরাচ্ছে আর বলছে, তুই নাকি অনেক পাগলামো করছিলি। তামিজ জারা খান, আপনার শাস্তি তো অনেক হয়েছে। আপনি আমার জানকে মারতে চেয়েছিলেন, তাই এতদিন শাস্তি দিয়েছি। আমার জান ভালো আছে, তাই আর শাস্তি দিতে চাই না। আপনি মেয়ে মানুষ, আমি যথেষ্ট রেসপেক্ট করি মেয়েদের। আমি আজ ছেড়ে দিব, তবে আগামীতে যদি কিছু কল্পনা করে থাকেন তাহলে এই যে বন্দুকটা দেখছেন, এতে যতগুলো গুলি আছে সব আপনার খুলিতে প্রবেশ করতে 1 মিনিটও সময় নিব না। আরিয়ান খুব শান্তভাবে এত কিছু বলে গেল। তবে তার পরিবর্তে যারা রাগে ফুঁসছে, বলে না কুকুরের লেজ কখনো সোজাই হয় না, তেমন অবস্থা ওরও। আরিয়ান এসব বলে ওর শিকল খুলে দিতে বলে। শিকল খুলে দিতেই চিৎকার দিয়ে আরিয়ানের উপর চাপতে পড়ে, কলার ধরে বলতে থাকে, তুমি আমাকে ওই সামান্য মেয়ের জন্য আমাকে নরক যন্ত্রণা দিয়েছো। সেদিন তো মারতে চাইনি, ভুলে কেটে গিয়েছিল, কিন্তু এবার আমি সত্যি সত্যি ওকে খুন করব। ওর জন্য, একমাত্র ওর জন্য আমি এত দিন অসহ্য যন্ত্রণা সহ্য করেছি। তোমাকে তো আমি হাসিল করেই ছাড়বো, আর ওকে আজই আমি খুন করব। এতক্ষণ আরিয়ান চোখ মুখ শক্ত করে হাত মুঠো করে চোখ বন্ধ করে দাঁড়িয়েছিল, কিন্তু ঋত্বিকে মারার কথাতে যেন আগুনে আরো ঘি ঠেলে দিল, আর একটুও স্থির থাকতে পারল না। রাগে ওর গলা ধরে ঠেলতে ঠেলতে দেয়ালে চেপে উঁচু করে ধরল। তুই আমার জানকে মারবি, তাই না? তোর এত বড় সাহস, তুই আমার থেকে আমার জীবন ছিনিয়ে নিয়ে যাইছিস। ভেবেছিলাম তোকে ছেড়ে দিব, কিন্তু কুকুরের লেজ কখনো সোজা হয় না। তুই আমার জানে হাত দিয়েছিলি বলেই এত যন্ত্রণা সহ্য করলি, কিন্তু এবার যা করব তোকে তুই ভাবতেও পারবি না। তোর আর এই দুনিয়া দেখার প্রয়োজন নাই, অনেক দেখে নিয়েছিস। আজই তো শেষ দিন। তারপর আরিয়ান চারার পেটে একটা গুলি, আর চারার মাথায় ঠিক যেখানে দেয় সেই একটা গুলি ছুড়ল। ওকে ছেড়ে দিলেই ধক করে পড়ে মাটিতে লুটিয়ে পড়ল। আরিয়ান এখনও রাগে কাঁপছে। আরিয়ানের লোকেরা ভয়ে আরিয়ানের কাছে আসেনি, কারণ আরিয়ান তখন খুব রেগে ছিল, সামনে গেলেই কেলানি খেত। তারপর কার্টের বলল, আগুন লাগিয়ে ধ্বংস করে দাও ওকে। ওর কোনো চিহ্ন আমি রাখতে চাই না। আমার জানের আমি কোনো আঁচড় লাগতে দিব না। বলেই কটকট করে বেরিয়ে পড়ল। সাথে জনিও বেরিয়ে পড়ল পিছু পিছু। জাহাদ আর রাসেল পুরো বাড়িতে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিল। জারার বাপ আগেই মেয়ের জন্য পাগল হয়ে গেছিল, তাই তাকে পাগলা কারোতে রাখা হয়েছে। আরিয়ানরা বেরোনের কিছুক্ষণ পরেই বুম করে আওয়াজ হয়ে পুরো বাড়ি ব্লাস্ট হয়ে গেল। কেউ জানতেও পারল না কোনো কিছু। আরিয়ানের মুখে এখন তৃপ্তির হাসি। তার ভালোবাসার মানুষটাকে আঘাত করার শাস্তি দিয়েছে, সাথে ভবিষ্যতে এ যেন কিছু করতে না পারে, তাই তার পুরো চরকেই ধ্বংস করে দিয়েছে। আর কখনো তার জানের চুল পরিমাণ আচরও দিতে পারবে না। বাঁকা হেসে বলল, পরপরে ভালো থাকেন মিস যারা, আর কখনো আমার জানকে কিছু করতে পারবেন না। আরিয়ানের কার হোটেলের সামনে আসলে আরিয়ান নেমে পড়ল। আশেপাশে বেশ কিছু মেয়েরা দাঁড়িয়েছিল। আরিয়ানকে দেখে হাঁ করে তাকিয়ে থাকলো। তাদের মুখ দিয়ে একটাই শব্দ বের হলো, সেটা হলো, ওয়াও, সো হ্যান্ডসাম। মেয়েগুলো হাঁ করে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে একজন বলল, ইস, ছেলেটার স্টাইল, অ্যাটিটিউড, পার্সোনালিটি, এক্সপ্রেশন, কথা বলার স্টাইল কি জোশ ইয়ার। আরেকজন বলল, এই এই দেখো দেখো, ওয়াও, চুলগুলাই কি স্টাইল নিয়ে পেছনের দিকে নিয়ে হাত বোলালো। উফ, এত চকলেট বয়, কি লুক। তার প্রত্যেক মুভমেন্ট দিয়েই ঘায়েল করে দিবে। ওদের দেখতে দেখতেই মেয়েগুলো আরিয়ানের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু আরিয়ান ওদের দিকে ঘুরেও তাকালো না, সোজা ওদের সামনে দিয়ে চলে গেল। আর সব মেয়েগুলো চুপসে যাওয়া বেলুনের মতো তাকিয়ে রইল আরিয়ানের দিকে। উফ, এই চমৎকার ছেলের কি ভাব ইয়ার। আমাদের মতো সুন্দরী মডার্ন মেয়েগুলো
ওনার কারোর দিকেই চোখ পড়লো না। হোয়াট এ অ্যাটিটিউড ইয়ার! আমি তো আরো ঘায়েল হয়ে গেলাম। আরেকজন বলল। দুঃখী দুঃখী ফেস নিয়ে মেয়েটা বলল, ইস, বেচারি গোলোর জন্য আমার খুব কষ্ট হচ্ছে। আরিয়ান মনের মাঝে চিন্তা প্লাস ভয় নিয়ে হোস্টেলের রুমের দিকে এগিয়ে যাচ্ছে। না জানি বউটা একা একা কি করছে, ওর কিছু হয়নি তো আবার? ও তো আসার সময় ভয় পাচ্ছিল অনেক। বলেছিল, আল্লাহ তুমি আমার বউটাকে দেখে রেখো। আরিয়ান এখন ভয়ে তার হার্টবিট বেড়ে চলছে, ধুকপুক করছে বুকের ভেতর। যদিও গার্ড আছে গেটের বাইরে, তবু ওরা তো বুঝতে পারবে না ভেতরে কি হচ্ছে। আরিয়ান যত দ্রুত সম্ভব উপরের দিকে যাচ্ছে। লিফটে চড়ে আছে, তবু মনে হচ্ছে লিফট খুব আস্তে চলছে। হোস্টেলটা শহর থেকে কিছুটা দূরে, অনেক বড় এরিয়া নিয়ে তৈরি। সামনে ফুলের বাগান আছে, একটা ফোয়ারা আছে হোটেলের গেটের সামনে। বাম পাশে খুব সুন্দর সুইমিং পুল আছে, সেখানে বসার জন্য জায়গাও আছে। পিছন সাইডে পার্ক আর মুভি থিয়েটার আছে কাপলদের জন্য। সব রকম সুযোগ সুবিধা আছে এখানে। আরিয়ান কোনো দিকে না তাকিয়ে তার চানের কাছে যাওয়ার জন্য উতলা হয়ে আছে। গার্ডের কাছে কল দিয়ে জেনেছে সব ঠিক আছে, কিন্তু ঋত্বিকে বারবার কল দেওয়ার পরও রিসিভ হচ্ছে না দেখে খুব ভয়ে আছে। গার্ডকেও রুমে যেতে বলতে পারছে না। আরিয়ান চায় না সে ছাড়া অন্য কেউ তার বউকে দেখুক। আরিয়ান রুমের মেইন ডোরের কাছে গিয়ে বেল বাজায়, বাট কেউ গেট খুলছে না। এতে আরিয়ান আরও ভয় পেয়ে যায়, কিছু হয়ে গেল না তো বউটার। এইভাবে মাথা নষ্ট হয়ে যাচ্ছে। গার্ডকে দ্রুত ডুপ্লিকেট চাবি আনতে বলল। গার্ড চাবি আনলে আরিয়ান দ্রুত ঢুকেই থমকে যায়। রুমে দেখে পুরো রুম গোলাপ ফুলের পাপড়ি দিয়ে ভরপুর। মাঝে দেয়া রাউন্ডে বেডটায় এত ফুল দেয়া আছে যে কি কালারের বেডশিট দেয়া আছে সেটাও বোঝা যায় না। চারদিকে বিভিন্ন কালারের বিভিন্ন শেপের মোমবাতি জ্বালানো আছে। রুমটাই পুরা আধুনিকতা ছেয়ে আছে, অনেক দামি দামি জিনিসপত্র। এক সাইডে কাঁচ দিয়ে ঘেরা, পাশেই বেলকনি। এসব দেখতে দেখতে সবকিছু মাথা থেকে ছেড়ে আবার ঋত্বিকে চারপাশে খুঁজতে লাগলো, কিন্তু পাচ্ছে না। খুঁজতে খুঁজতে এক জায়গায় এসে থেমে গেল। সেখানে ওয়াশরুম আছে, আর সেখান থেকে পানির আওয়াজ পাওয়া যাচ্ছে। জান জান, তুমি কি ভেতরে আছো? তুমি ঠিক আছো তো জান? আওয়াজ দাও জান, আমার কিন্তু এবার খুব ভয় হচ্ছে। আমি ঠিক আছি, আপনাকে চিন্তা করতে হবে না। আচ্ছা জান, তাড়াতাড়ি বেরিয়ে এসো। তোমাকে অনেকক্ষণ থেকে দেখিনি, তোমাকে দেখার জন্য মনটা ছটফট করছে। জলদি এসো তো জান। আসছি তো বাবা। উফ। আরিয়ান ঋদ্ধির কথা শুনে এবার শান্তি পেয়ে ভয়টা কেটে গেল। এবার ওখান থেকে সরে এসে রুমের ফুলের মিষ্টি ঘ্রাণ নিতে লাগলো। ফুলের ঘ্রাণে আরিয়ানের মনে এখন প্রেম প্রেম পাচ্ছে। পাবেই না কেন? ওয়েদারটা যে একদম রোমান্টিক হয়ে আছে। বেডের কাছে এসে দেখলো একটা প্যাকেট রাখা, তাতে নাম লেখা আছে আরিয়ান চৌধুরী, গিফট ফর হোস্টেল ওনার আজিম খান। গিফটটা বের করে দেখলো পাঞ্জাবি আছে, লাল সাদা ডিজাইন করা। আরিয়ান সেটা রেখে বেলকনিতে গেল। সেখানে গিয়ে খুব সুন্দর ঠান্ডা বাতাসে শরীর মন প্রফুল্ল হয়ে গেল। এত ঠান্ডা বাতাস তো পাওয়ার কথা না এই গরমের দিনে। ভেবে আশেপাশে তাকাতেই দেখতে পেল কাছের একটা নদী আছে। নদীর জন্যই ঠান্ডা বাতাস পাচ্ছে। বেলকনি থেকে এসে আবার ওয়াশরুমের কাছে গিয়ে চিল্লাতে লাগলো, জান জান, তোমার হলো কি? আর কত? আমি যাব তো। আর একটু হয়ে গেছে। না, আর একটু না, তুমি বের হও, নয়তো আমি গেটটা ভেঙে ফেলবো। এদিকে ঋদ্ধি পড়েছে এক ঝামেলায়। বেচারি শাড়ি পরতে গিয়ে পারে না। আরিয়ানও ডাকছে। আরিয়ান যা যেদি শেষে সত্যি সত্যি না গেট ভেঙে ফেলে। ঋদ্ধি কী করবে বুঝতে পারছে না। আরিয়ান এবার চড়ে চড়ে গেটে বাড়ি মারছে। মনে হচ্ছে গেটটা সত্যিই ভেঙে ফেলবে। উফ!